ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে এমন একটা সময় আমি আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বা স্টুডিও সেশনে আমন্ত্রণ জানাচ্ছি, যখন আপনি হয়তো ট্রাভেল করছেন, হয়তো গ্রাম থেকে শহরে যাচ্ছেন অথবা শহর থেকে গ্রামে, কিন্তু যাচ্ছেন আপনজনের কাছে, যাচ্ছেন ঈদের আনন্দ ভাগ করে নিতে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ঈদ স্পেশাল আয়োজনের এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় লিসেনার্স, আমি সবসময় চেষ্টা করি যে গ্রাম বাংলার যে চিরাচরিত ভয়ানক ঘটনাগুলো রয়েছে সেগুলোর মধ্যে ব্যতিক্রমধর্মী যেগুলো আমার কাছে মনে হয় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর এই প্রচেষ্টার ধারাটা আমি সবসময় অব্যাহত রাখার চেষ্টা করেছি এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজকে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি গ্রাম বাংলায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মানুষের কাছে মুখে মুখে শোনা যায়। আমরা ওলা বিবি বা ওলা বুড়ির ঘটনা অনেক শুনেছি। এবার এই টাইপের একটু ভিন্ন ধর্মী ঘটনা, যেটা আসলে ওলা বুড়ি না, সেটি অন্য রকমের একটা ব্যাপার। কেউ কেউ হয়তো বা এই রিলেটেড ঘটনা শুনেও থাকতে পারেন, কিন্তু তারপরও বলবো যে এই ঘটনা যেটি আমি এখন বলতে যাচ্ছি সেটি আপনাদের সকলের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। আর গ্রামের ঘটনা তো আমাদের সকলের কাছেই ভালো লাগে, সেটা তো নিঃসন্দেহে বলা যায়। এই জন্য আমি সিংহভাগ ঘটনা গ্রামের বলার চেষ্টা করি। বিশেষ করে গ্রামের ঘটনাগুলো আমার নিজের কাছেও ভালো লাগে, সেটা আপনারা জানেন। তো এখন মূল ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছেন সৌমিত্র রয়। তো এই ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিলেন তার স্কুল জীবনের এক বন্ধুর কাছ থেকে। তার নাম হচ্ছে নাফি। আর মূলত এই ঘটনাটি যেখানে ঘটেছে এটি হচ্ছে সাতক্ষীরা জেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি অনেক আগের, মুক্তিযুদ্ধেরও আগের একটি ঘটনা, যার কারণে এক্স্যাক্ট গ্রামের নাম জানা সম্ভব হয়নি। কিন্তু ঘটনাটি সত্য, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই বিষয়ে মোটামুটি শিওর হওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা বলাটা সম্ভব হচ্ছে না। ঘটনাটি মূলত একটি ব্যাপার, যেটা হচ্ছে যে একটা রোগকে কেন্দ্র করে, যেটা আমরা অনেকেই সেই রোগের নাম শুনেছি। তো চলুন মূল কথায় ফেরা যাক। যে গ্রামকে নিয়ে ঘটনাটির সূত্রপাত, ওই গ্রামে একটি অনেক পুরনো বটগাছ ছিল। ওই যে হয় না যে বাবা বলেছেন যে তিনি জন্মের পর থেকে বটগাছটি এমনই দেখছেন, আবার দাদাও বলেছেন তিনিও জন্মের পর থেকে এমন দেখছেন। এটা আসলে বয়স কত, মানে তার বাবা মানে দাদার বাবাও তিনিও দেখেছেন যে এই গাছটি এমনই আছে। তো এমন বহু পুরনো একটি বটগাছ ওই গ্রামে ছিল। তবে বটগাছটিকে নিয়ে কোনো ভয়ের ঘটনা লোকজনের মধ্যে খুব একটা শোনা যেত না, যে ওই বটগাছে অনেক ভয়ানক কিছু রয়েছে বা এই টাইপের কোনো কিছু ওই রকম শোনা যায় না আর কি। তবে বটগাছটি অনেক পুরনো, টুকটাক ভয়ের ঘটনা থাকতে পারে। একবার কি হলো যে সকালবেলা গ্রামের লোকজন দেখলো যে ওই বটগাছের নিচে একটা পাগল টাইপের লোক বসে আছে। সে একজন মহিলা, মানে পাগলি আর কি। তার বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে। গায়ের রং শ্যামলা, চুল উস্কো খুস্কো, তবে মাথার চুল অনেক বড়, প্রায় হাঁটু পর্যন্ত চুল তার। আর পরনে গ্রামের মহিলারা যেই ধরনের পোশাক পরে আছে এই টাইপের একটা পোশাক বা এরকম শাড়ি আর কি। গ্রামের মহিলারা ঠিক যেভাবে শাড়ির একটা প্যাচ দিয়ে পরেন ওইভাবেই পরা আর কি। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে সে মেয়েটি একটি
মানসিক ভারসাম্যহীন। আর সে বসে বসে এক মনে কিছু বিড়বিড় করে বলছে। বিড়বিড় করে বললেও মোটামুটি পাশ দিয়ে গেলে শোনা যায় যে সে কি বলছে। সে বলছে যে আজকে একটাকে নেব, কালকে ওই গ্রাম থেকে 3টাকে নেব, তারপর ওই গ্রাম থেকে 5টাকে নিব, আবার এই গ্রাম থেকে 2টাকে নেব, এরকম বলছে। তো পাশ দিয়ে যারা যাচ্ছিল তারা তো এই বটগাছের নিচে এরকম কাউকে আগে দেখেনি। হঠাৎ করে সকালবেলা তাকে দেখার পর থেকে তাদের মধ্যে কৌতূহল জন্মায়। তো এদের মধ্যে যারা মাঠে যাচ্ছিল কাজের জন্য, তো তারা কেউ কেউ জিজ্ঞেস করে যে এই মেয়ে, তোমার বাসা কোথায়? কোন গ্রামের মেয়ে তুমি? আমাদের গ্রামের কারো মেয়ে বলে তো মনে হচ্ছে না। তখন ওই পাগলি কিন্তু কারো কোনো কথার উত্তর দেয় না। সে তার মতো আপন মনে ওই যে বলেই যাচ্ছে সেই কথাগুলো, আজ এই গ্রাম থেকে একটাকে নিব, কালকে এইটাই নিব, এবার এরকম বলে যাচ্ছে আর কি। তো ওনারা চিন্তা করেন যে হয়তো বা কোনো গ্রাম থেকে পদ চলে আসছে। আবার অনেক সময় কোনো বাড়িতে ওই মানসিক ভারসাম্যহীন লোক থাকলে বাড়িতে অশান্তি, বিভিন্ন কারণে রাতের বেলা অনেক দূরের গ্রামে অনেক সময় এই টাইপের লোকদেরকে মানুষ রেখে আসতো। তো মনে করেছে হয়তোবা কোনো বাড়িতে ছিল, বাড়ির লোকজন তাকে পালতে পারেনি, বা তার আচার আচরণে বিরক্ত, বা বিভিন্ন সমস্যার কারণে হয়তোবা গভীর রাত্রে আমাদের গ্রামে রেখে গেছে। তো তারা তাদের মতো কাজে চলে যায়। এটা নিয়ে আসলে খুব একটা বেশি তাদের মাথা ঘামাতে হয়নি, কারণ হলো ওই পাগলি কাউকে বিরক্ত করতো না, কারো বাড়িতে খাবারও চাইতে যাইতো না। কেউ খাবার যে তাকে যে সাধবে যে খাবার খাওয়ার জন্য, কারণ সে কখনোই কারো কাছে খাবার চায়নি, কোনো বাড়িতে যায়ও নাই, এই জন্য মানুষকে সে বিরক্ত করতো না। আর মানুষের মনেও তার বিষয়ে খুব একটা আগ্রহেরও সৃষ্টি হতো না, বিরক্তও সৃষ্টি হতো না, মানে বিরক্তির উদ্রেকও হতো না, কারণ সে তো কাউকে বিরক্ত করতো না। এই জন্য ওই পাগলির মতো আছে, গ্রামের লোকজনের মতো আছে। তবে একটা বিষয় দেখা যেত যে সকালবেলা পাগলিকে দেখা গেছে, দুপুরবেলা দেখা যায় না, অথবা সকালবেলা দেখা যায় না, দুপুরবেলা আছে, আবার বিকালবেলা নাই, আবার গভীর রাতের বেলা ওদিক দিয়ে যদি কেউ আসে দেখে ওই পাগলি বটগাছের নিচে ঝিমুচ্ছে। তো সবসময় যে দেখা যেত তা না, মাঝে মাঝে কোথাও চলে যেত। তখন গ্রামের লোকজন চিন্তা করেছে হয়তোবা তারও তো ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমাদের গ্রামের কারোর কাছে খাবার চায় না, পাশের গ্রামে ঘুরতে যায়, সেখানে হয়তোবা খাবার চায়, সেখান থেকে খেয়ে আসে। তো এই বিষয়টাও আসলে অস্বাভাবিকভাবে কেউই নেয়নি। তো এইভাবে চলছিল প্রায় 2 থেকে 3 সপ্তাহ এভাবে চলে যায়। এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। ওই গ্রামের একজন ব্যক্তি, তার নাম জানা যায় না, তো উনি কোনো কারণে বেশ রাত করে বাড়িতে ফিরছিলেন। তো যখন রাত করে ফিরছিলেন, ওই রাত ছিল একদম ভরা পূর্ণিমার রাত। তো উনি যখন ওই বটগাছের কাছে আসছেন, বটগাছ থেকে একটু দূরে, মানে খুব যে দূরে তাও বলা যাবে না, মানে সামান্য একটু দূরে, মানে বটগাছের নিচে কি হচ্ছে না হচ্ছে সে রাস্তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারবে, এবং যে কেউ হেঁটে গেলে বুঝতে পারবে, মানে এত মানে নিকট দূরত্বে বটগাছ এবং রাস্তার ব্যবধান আর কি। তো বটগাছটা রাস্তা থেকে একটু নিচ দিকে, মানে ঢালুর দিকে, আর রাস্তাটা উঁচু মাটির রাস্তা। তো উনি যাচ্ছেন, তো উনি যাওয়ার সময় দেখেন যে এই পাগলি এখন আর এক মনে কিছু বলছে না, সে তার মতো করে নাকি সুরে কান্নাকাটি করছে, এবং সে দেখতে পাচ্ছে যে ওই পাগলি এবার আর সেই আগের শাড়িটা না, আগের শাড়িটা একটু কালারফুল শাড়ি ছিল বা এক কালারের শাড়ি ছিল, কিন্তু এবার সে সাদা শাড়ি পরে বসে আছে, এবং সে এমনভাবে বসে আছে যে মানে ওই হাঁটু করে, এবং 2 হাত দিয়ে হাঁটুটা জড়িয়ে ধরে রেখেছে, এবং মাথা দিয়ে, মানে মাথা হাঁটুর উপরে দিয়ে রেখেছে, চুলগুলো সামনের দিকে, এবং সে কান্নাকাটি করছে। পাগলিকে কিন্তু তারা এর আগেও দেখেছে, একদম ভদ্র একজন মানে পাগলি হিসাবেই তাদের কাছে পরিচিত ছিল, এবং তার চেহারা কিন্তু একদম স্বাভাবিক ছিল। স্বাভাবিক বলতে ঠিক 25 থেকে 30 বছর বয়সী মেয়েদের চেহারা যেরকম হয়
কোনো অস্বাভাবিকতা ছিল না, সে সুন্দরীও ছিল না, কুৎসিত ছিল না, অ্যাজ ইউজুয়াল আর কি। তো উনি চিন্তা করে যাহারে এই মেয়েটা কথা বলে, তো এখন কান্নাকাটি করছে, নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছে। এখন তাকে তার মনের মধ্যে আসলে মায়া সৃষ্টি হয়েছে যে মেয়েটা কান্নাকাটি করছে, ক্ষুধা পেয়েছে, আমার বাড়ি তো কাছেই, দেখেও যদি খেতে চায় তাহলে আমি খাবার এনে দেব। এই চিন্তা করে সে ওই পাগলির কাছে গেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে এই পাগলি, তার তো নাম জানতো না কেউ, আর কোনো কথার উত্তরও সে দিত না। তখন ওই পাগলি বলেই তাকে ডাকতো। তো জিজ্ঞেস করছে এই পাগলি, কান্দিস কেন? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে আমাকে বল, আমি খাবার এনে দিই। এরকম বারবার বলছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তো কয়েকবার বলার পরে সে বিরক্ত হয়। ওই লোকটা বিরক্ত হয়ে বলে, আচ্ছা না খেলে নাই, এতবার তোরে বললাম তুই উত্তর দিলি না, আমি গেলাম। তখন ওই পাগলি হঠাৎ করে তার কান্না থামিয়ে দেয়, এবং কান্না তখন থামিয়ে দিয়েছে। ওই লোকটি কিন্তু যাওয়ার জন্য 2 কদম বেরিয়েছে, আগিয়েছে আর কি বাড়ির দিকে। তখন পাগলির কান্নার শব্দ যখন থেমে যায়, তখন ওই লোকটি চিন্তা করে হয়তো পাগলি এখন তাকে কিছু বলবে। এই জন্য তিনি থামেন এবং পাগলির দিকে ঘুরে তাকান। ভরা পূর্ণিমা, গাছের নিচে যদিও পূর্ণিমার আলো কম পড়ছিল, তারপরও স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি পাগলির দিকে তাকিয়ে যেটা দেখতে পান, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। প্রচন্ড ভয় পান দেখে। উনি দেখেন যে এই যে কয়েক সপ্তাহ ধরে যে পাগলিকে উনি দেখছেন, যে চেহারায় দেখছেন, এখন আর তার সেই চেহারা নেই। তার সমস্ত শরীর, মুখমণ্ডল, হাত যতটুকু দেখা যাচ্ছে, পায়ের গোড়ালি যতটুকু দেখা যাচ্ছে, বড় বড় ফোড়া হয়েছে। আমরা অনেকে এটাকে গোটা বলি। তো এই জিনিসগুলো হয়েছে, এবং তার চোখ দুটো অদ্ভুত রকমের জল করছে। কোনো মানুষের চোখ এভাবে জল করে না, এবং চেহারাটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। মানুষের চেহারার মধ্যে যদি অসংখ্য ফোড়া হয় পুরো মুখমণ্ডল, তাহলে কেমন দেখা যাবে? ঠিক তেমন দেখা যাচ্ছে। এবং এটা দেখার সাথে সাথে ওই লোকটি বলে ওঠে, ওরে বাবার, এই কি দেখলাম রে, আল্লাহ গো বাঁচাও। এই বলে উনি দিয়েছে দৌড়। ওনার বাসাটা খুব বেশি দূরে ছিল না। উনি চিৎকার করতে করতে বাসায় গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে এই ঘটনা, আমি তো এই যে ওই পাগলিকে এই অবস্থায় দেখেছি। তো ওনার পাশের যে ঘর বাড়ি ছিল, তারা ওনার চিৎকারে চলে এসেছে বাড়ির উঠোনে। তারা জিজ্ঞেস করে কি হয়েছে, তো উনি বলেন যে এই ঘটনা, আমি পাগলিকে এইভাবে দেখেছি। তখন কেউ কেউ বলে যে সর্বনাশ, এই পাগলির নিশ্চয়ই বসন্ত হয়েছে, আর এই বসন্ত হওয়ার কারণে ওর এই চেহারা এবং শরীরের এই অবস্থা হয়েছে। কয়েকদিন আগেও তো দেখলাম ও ঠিক ছিল, হঠাৎ করে আজকে রাত্রে তুমি কেন ওর এই অবস্থায় দেখলা? তখন গ্রামের আরো কয়েকজন বলে, ও তো এইভাবে বিভিন্ন গ্রামে চলে যায়, এই দেখা যায় না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, নিশ্চয়ই অন্য গ্রাম থেকে এই ছোঁয়াচে রোগটা আমাদের গ্রামে সে নিয়ে এসেছে। এখন তো আমাদের কারো আর বাঁচবার উপায় নাই, এখন কি করা যায়? এর মধ্যে কেউ কেউ বলে ঠিক আছে, সকালবেলা দেখা যাক কি করা যায়। তার মধ্যে একজন বলে ওঠে, না, সকালের অপেক্ষায় থাকা যাবে না, কারণ যদি এই রোগটি আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে তো সবার জন্য বিপদ। যা করার এখনই করতে হবে, চলো সবাই মিলে যাই। তখন গ্রামের আরো লোকদেরকে ডাকা হয়, সবাই মিলে সেই বট গাছের নিচে যায়। বট গাছের নিচে গিয়ে দেখে সত্যি সেই পাগলি বসে আছে, কিন্তু এবার সে কাঁদছে না, সে বসে বসে গোঙাচ্ছে, এবং তার 2 হাত, এই 2 হাত দিয়ে তার মুখমণ্ডলটাকে ঢেকে রেখেছে। এবং এই যে 2 হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে রেখেছে, হাতে যে বড় বড় গোটা হয়েছে, ফোড়া হয়েছে, বসন্ত হলে যেরকম হয় ঠিক তেমন। এদিকে লোকজন এসে ওই পাগলিকে দেখে যে সত্যি যে লোক তাকে দেখে ভয় পেয়েছিল সে ঠিকই বলেছে। এর মধ্যে একজন ওই পাগলিকে বলে ওঠে, এই পাগলি, তুই এই রোগ বাধাই নিয়ে এখানে আসছিস, এখন তো আমাদের সবাইরে মারবি,
যা তাড়াতাড়ি ভাগ এখান থেকে, এই গ্রাম থেকে বিদায় হ। পাগলি কোনো কথার উত্তর দেয় না। সে এই লোকজনের আসার শব্দ পাওয়ার পর থেকে সে গোঙাতে থাকে, এক ধরনের গোঙানির আওয়াজ, কিন্তু কোনো কান্নাকাটি না। তো এইভাবে লোকজন একজন একজন করে বলছে, কয়েকজন সম্মিলিতভাবে বলছে পাগলি তার স্বভাব সুলভ আচরণ, তার আসার পর থেকে সে কারোর সাথে কথা বলে নাই, নিজের মনে বিড়বিড় করে কথা বলেছে, এবার তো বিড়বিড়ও করছে না। তো এর মধ্যে একজনের মেজাজ হয় প্রচন্ড গরম। তার নামটা এক্স্যাক্টলি বলা যায় না, তবে যতটুকু শোনা যায় তার নাম তাজুল, তাইজুল বা এই টাইপের একটা নাম। এক্স্যাক্ট নামটা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, তো ধরে নিলাম তার নাম তাইজুল। তো এই তাইজুল যে লোকটা, সে খুব সুঠামদেহী, উঁচু লম্বা। উনি ছিলেন একজন দিনমজুর, খুব কঠোর পরিশ্রম করতে পারতেন আর খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো উনি এগিয়ে এসে ওই পাগলিকে কয়েকটা প্রশ্ন করে, এই তুই এখন বল, তুই কোন গ্রাম থেকে আসছিস? এতদিন তো বহু জিজ্ঞেস করছি আমরা, তোর নাম কি, তোর বাড়ি কোথায়, কোন গ্রামের তুই, কোনো কথা বলিস নাই, আজকে বল যে কোত্থেকে আসছিস। তো পাগলির স্বভাব সুলভ আচরণে এবারও সে কোনো কথার উত্তর দেয় না। তখন এই তাইজুলের মেজাজটা হয় প্রচন্ড গরম। একে তো বসন্ত রোগ বাধায় নিয়ে আসছে, আর এটা ছোঁয়াচে রোগ, আর গ্রামে তো এই বসন্ত রোগ একবার হলে তখন পুরো গ্রাম ধরে সাফ হয়ে যাবে, এমন একটা ভয় সকলের মধ্যে ছিল। ওই তাইজুল মেজাজ গরম করে সে কি করেছে, তার পায়ের কাছে থাকা একটা ঢিল, মাটির একটা ঢিল, সেটা হাতে নিয়েছে। হাতে নিয়ে ওই পাগলির দিকে ছুঁড়ে মেরেছে। তবে পাগলির মাথায় বা শরীরের তেমন কোনো জায়গায় না লাগলেও পায়ের গোড়ালিতে গিয়ে আঘাত লেগেছে। আর গোড়ালিতে গিয়ে আঘাত লাগার সাথে সাথে এই যে গোঙাচ্ছিল, মুহূর্তের মধ্যে তার গোঙানি থেমে গেছে, এবং থেমে যাওয়ার সাথে সাথে সে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং মুখের উপর থেকে হাত সরিয়ে ফেলে। তখন তার এই চেহারা দেখে উপস্থিত সকলেই প্রচন্ড ভয় পান। কয়েকজন মহিলাও সেখানে আসছিলেন, তারা তো পাগলির ওই চেহারা দেখে ইনস্ট্যান্ট সেন্সলেস হয়ে পড়েছেন। উপস্থিত সকলে ভয় পেয়েছেন। আর ওই অবস্থায় পাগলি উঠে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলে, আমার গায়ে আঘাত করলি, গ্রামের তো অল্প কয়জনকে নিতে চেয়েছিলাম, এবার সবগুলা ভুগবি, সবগুলা মরবি। এই কথা বলার সাথে সাথে পাগলি ওখান থেকে দৌড় দেয়। উপস্থিত যারা পাগলি দৌড় দেখেছে, অদ্ভুত রকমের দৌড়, কোনো মানুষ এভাবে দৌড়ায় না। সে লাফাচ্ছিলও না, হাঁটছিলও না, দৌড়াচ্ছিলও না, এর মধ্যবর্তী এমন একটা উপায় সে ওখান থেকে সরে যাচ্ছিল, কিন্তু সে কিন্তু উড়েও যাচ্ছিল না। তার ওই সরে যাওয়া দেখেই অনেকেই বুঝে ফেলেছিল যে আসলে এটা কি মানুষ না অন্য কিছু। পাগলি কি করে, ওই গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য যে পথ, সে পথ দিয়ে সে সরে যায়। তো অনেকের কাছে হারিকেন ছিল, তাদের আলো ছিল, কারণ ওইটা তো ভরা পূর্ণিমার রাত ছিল আর কি। তো পাগলি ওই সময় কিন্তু সাদা কাপড় পরা। তো পাগলি কি করে, ওই যে নদীর দিকে চলে যাচ্ছিল, এতটুকু দেখেছে যে সে নদীর দিকে চলে গেল, আস্তে আস্তে মিলিয়ে গেল খুব দ্রুততার সাথে, অদ্ভুত গতিতে সে এগিয়ে চলে যায়। এরপরে সবকিছু স্বাভাবিক। তো যে যতই ভয় পাক, একদম প্যারানর্মাল কোনো ব্যাপার যে এটা কিন্তু আসলে সামনাসামনি ঘটে নাই। সকলে চিন্তা করেছে যে পাগলির তো বসন্ত রোগ হতেই পারে, এটা তো আর অ্যাবনর্মাল কিছু না। এর মধ্যে কেউ কেউ বলেছে যাক, আপদ বিদায় হয়েছে নিজে থেকে, আমরা তো আর তাকে হত্যা করিনি, আমরা তো চাইলে তাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতাম নিজেরা বাঁচার জন্য, কারণ এটা তো থানা পুলিশ হইতো না, এই পাগলির কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর কেউ জানে না, আমরা গোপন রাখলে তো কোনো সমস্যা হইতো না, আমরা তেমন কিছু করি নাই, ও নিজের থেকে চলে গেছে, আপদ বিদায় হয়েছে। এরকম কথা বলতেছে উপস্থিত কিছু কিছু লোকজন। তো যে যার বাড়িতে চলে যায়। তো এর পর থেকেই মূলত সমস্যা। ওই দিন সকালবেলা গ্রামের কারো মধ্যে প্যারানর্মাল কোনো বিষয় বা কোনো রোগের কোনো উপসর্গ দেখা যায়নি। ওই যে তাইজুল, যে লোকটির কথা বলা হলো, তো উনি তো দিনমজুর ছিলেন, সারাদিন পরিশ্রম করার পরে বিকেলবেলা বাসায় এসেছেন,
আর সন্ধ্যার পরেই সাধারণত গ্রামের লোকজন, বিশেষ করে ওই গ্রামের লোকজন ঘুমিয়ে পড়তো, আবার ভোরবেলা উঠতো। তো উনি রাতের বেলা খাবার খাওয়ার জন্য যখন ওই হারিকেনের আলোতে, একটা ছোট্ট পাত্র থাকে না, আগে হাত ধুই আর কি, যেটাই আমাদের এখন তো বেসিনে হাত ধুই, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু এখনো ওই যে পাত্রে, মাটির পাত্র হোক বা অন্য কিছু হোক, সেটাই হাত ধোয়। তো উনি যখন হাত ধুচ্ছেন, হঠাৎ করে উনি লক্ষ্য করেন ওনার হাতের আঙ্গুলের ফাঁকে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি প্রথমে ভেবেছেন যে সারাদিন তো কাজ করেছেন হাত দিয়ে, ভারী কাজ, ওই দিন আবার উনি ওই কুঠার চালিয়েছেন, মানে কুড়াল চালিয়েছেন কাঠের উপরে, এই কারণে হয়তো অনেক সময় ফোসকা পড়তে পারে। তো উনি শুরুতে বিষয়টা গুরুত্ব দেন নাই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। সকালবেলা উনি দেখতে পান ওনার হাত এবং পায়ে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি এটা দেখার সাথে সাথে ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে এই দেখো তো আমার হাত পা এগুলা কি? তো ওই তাইজুলের স্ত্রী দেখেই তো বলে যে সর্বনাশ, তোমার তো বসন্ত হয়েছে। এই কথা শোনার পরে তো তাইজুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে তাইজুলের বসন্ত হয়েছে, গ্রামের লোকদের মুখে মুখে এটা রটে যায় অল্প সময়ের মধ্যে, এবং সকলে বুঝে ফেলে যে গ্রামে বসন্ত ছড়িয়ে গেছে, এবং এর প্রথম রোগী হচ্ছে তাইজুল। তখন ওই গ্রামের লোকজনের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে আচ্ছা, এত লোক বাদ দিয়ে তাইজুলেরই কেন এটা হলো? কারণ ওই পাগলিকে তাইজুল আঘাত করেছিল, এই কারণেই হয়তো তাইজুলের এটা হয়েছে। আসলে কি ওই পাগলিটা মানুষ না অন্য কিছু? এটা কিন্তু তখনও মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, নিশ্চিত না যে ওই পাগলিটা মানুষ না অন্য কিছু। ওই দিনের মধ্যেই তাইজুলের সমস্ত শরীর এই বসন্তে ভরে যায়, প্রচন্ড চিৎকার চেঁচামেচি, এবং রাতের বেলা তাইজুল মারা যায়। কোনো ধরনের কোনো চিকিৎসার সুযোগও হয়নি। আর ওই সময় বসন্তের এরকম চিকিৎসা ছিল না, যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না। তাইজুল মারা যায়। এরপরে গ্রামের বিভিন্ন ঘরে এই বসন্তের লক্ষণ দেখা দেয়, যার হচ্ছে আস্তে আস্তে সমস্ত শরীরে হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে। এই সমস্যা যখন শুরু হয় তখন গ্রামের লোকজন তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা জানে এই রোগে যদি এই গ্রাম আক্রান্ত হয়, পুরো গ্রাম কিন্তু একদম সাফ হয়ে যাবে। তখন গ্রামের লোকজন পরামর্শ করে কি করা যায়, এভাবে তো চলতে দেয়া যায় না, যেহেতু বিষয়টা সবেমাত্র শুরু, এখনই বিষয়টা থামাতে হবে। এই কারণে তারা কি করে, তাদের পরিচিত, তার নামটা বেশ ভালোই ছিল, বিভিন্ন ঝাড়ফুঁক, কবিরাজি চিকিৎসা, জিন সংক্রান্ত বিষয়ের চিকিৎসা, বেশ নাম করা একজন কবিরাজ ছিল তাদের 2 গ্রাম পরে। তো সেই 2 গ্রাম পরে তারা সেখানে যায়, এবং যার পরে তাকে বলে যে এই ব্যাপার। তখন ওই লোকটি বলে যে আসলে আমি এর আগে বসন্ত রোগের চিকিৎসা তো সেভাবে করিনি, এই বিষয়ে আমার জানাশোনা কম, আমি অন্য রোগের চিকিৎসা করেছি, তবে আমি এটা পারবো। তার জন্য আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, সেই ঘরে আমার বেশ কিছু রিচুয়াল আছে, সেগুলো আমাকে করতে হবে। গ্রামের লোকজন বলে কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। গ্রামের লোকদের দুর্বলতার সুযোগে ওই যে কবিরাজ, সে বলে ওঠে যে তাকে বেশ মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে। গ্রামের লোকজন বলে আমরা সবাই মিলে সেটা দিব, কোনো সমস্যা নেই। কবিরাজও আসে, সেটা ট্রিটমেন্ট শুরু করে। তো 1 দিন 2 দিন 3 দিনের মাথায় সকালবেলা কবিরাজ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো আশেপাশের লোকজন চলে আসছে, আসার পর বলে যে কি ব্যাপার, কি হয়েছে? বলে যে তোমাদের জীবন বাঁচাতে গিয়ে আমি তো এখন মরতে বসেছি। বলে কেন? বলে এই দেখো আমার হাতে বসন্ত দেখা দিচ্ছে। গ্রামের লোকজন দেখে আসলেই তো তাই। তখন কবিরাজকে বলে যে আপনি এখানে সমাধানের জন্য এসেছেন, আপনি কিভাবে এই রোগে আক্রান্ত হলেন? তখন তিনি বলছেন যে গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি একজন মহিলা, এই মহিলা তার সমস্ত শরীরে এই বসন্ত হয়েছে, ভয়ানক তার চেহারা,
সাদা শাড়ি পরা, এবং আমাকে বলছে যে তুই কাজটা ভালো করিস নাই, তুই এই গ্রামে আসছিস, গ্রামের লোকদের সাথে তুইও মরবি। মানে ওই মহিলা, সে কিন্তু স্বপ্নে বলেনি যে তুই এখান থেকে চলে যা, সে সরাসরি বলেছে তুই মরবি। তখন ওই কবিরাজ বলে যে আমি এই চিকিৎসা করতে পারবো না, কারণ এই গ্রামে বসন্ত বিবির আবির্ভাব ঘটেছিল, এবং তোমরা যেটারে পাগলি মনে করে আঘাত করেছো, এইটা আসলে ছিল বসন্ত বিবি, এটা কোনো পাগলি ছিল না, এটা কোনো মানুষ ছিল না। আর আমি মূলত এই বিষয়ে খুবই অনভিজ্ঞ ছিলাম। আমি চিন্তা করেছিলাম হয়তো এমনিতেই কিছু হয়েছে, এই সুযোগে তোমাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া আমার একটা পরিকল্পনা ছিল, এই জন্য আমি মিশামিশি এখানে ট্রিটমেন্ট করছি। কিন্তু আসলে এই বিষয়টার গভীরতা আমি বুঝতে পারি নাই। এখন আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, তোমরা অন্য কোনো ভালো কবিরাজ টবিরাজ দেখো, আমি এখান থেকে চললাম। শোনা যায় যে উনি চলে যাওয়ার কয়েকদিনের মাথায় এই বসন্তে আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো কবিরাজ তো চলে গেল, এখন তো গ্রামের লোকজনের চিন্তা আরো বেড়ে গেল, কি করা যায় কি করা যায়। ওই সময় গ্রামে ওরকম ভালো কোনো আলেমও ছিলেন না এই বিষয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। এদিকে গ্রামের কিন্তু বিভিন্ন ঘরে এই বসন্তের প্রকোপ দেখা দিয়েছে, কেউ মারাও যাচ্ছেন, বিশেষ করে যারা একটু বয়স্ক তারা আক্রান্ত হলেই মারা যাচ্ছিলেন। এর মধ্যে কি হয়, ওই গ্রামের একজন মাতব্বর আমরা যেটাকে বলি আর কি, বেশ প্রভাবশালী একটা পরিবার, ওনারা শুরু থেকেই বেশ আইসোলেটেড ছিলেন, তাদের বাড়িতে কাউকে আসতে দিতেন না, ওনারাও পারতপক্ষে বাইরে যেতেন না, এবং নিজেরা নামাজ কালাম পড়ছিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন যাতে করে কোনো সমস্যা না হয়। তো ওই বাড়ির যিনি মাতব্বর, ওনার ছেলে পরিণত বয়স্ক ছিল, তাকে বিয়েও দিয়েছিলেন, বছর 2-1 হলো। তো সেই ঘরে তার একটা নাতি জন্ম নেয়। তো ওনার যে বেটার বউ মানে ছেলের ওয়াইফ, সকালবেলা তার বাচ্চার শরীরের দিকে তাকিয়ে দেখতে পান তার বাচ্চার হাতে এবং পায়ে ছোট ছোট ফুসকুড়ির মতো, মানে ছোট ফোড়া, একদম ছোট আর কি। উনি তো এটা দেখেই একদম চিৎকার চেঁচামেচি কান্নাকাটি যে আমার ছেলের বসন্ত হয়েছে। এখন পরিবারের বড় কারো হলো না, এত ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, তার বয়স ছিল 6 থেকে 7 মাস। তো পরিবারের প্রথম একটা নাতি হয়েছে, পরিবারের সকলের আনন্দ ছিল, কিন্তু তার বসন্ত হয়েছে এইটা শোনার সাথে সাথে এবং দেখার সাথে সাথে সকলের মনে ভয় ঢুকে যায় এবং সকলেই শোকে কাতর হয়ে পড়েন। নিজেদের চিন্তা না, নাতির চিন্তায় তার দাদা দাদির অবস্থা শোচনীয়। এদিকে এই বাচ্চার মা তো কান্নাকাটি করছে এবং তার শ্বশুরকে বলছে যে আব্বা আপনি যেভাবেই হোক এই সমস্যার সমাধান করেন, আর একটা মানুষ যেন মারা না যায়, আর আমার ছেলে যে কোনোভাবে যেন সুস্থ হয়, আপনি ব্যবস্থা করেন। এদিকে নিজের নাতির একমাত্র নাতি, তখনও ওনাদের পরিবারে অন্য ছেলে মেয়েদের কোনো সন্তানাদি হয়নি, ওনার বড় ছেলের ঘরের প্রথম সন্তান। এখন উনিও তো চিন্তাগ্রস্ত যে কি করা যায় কি করে, বাড়িতে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। তখন উনি বলছেন যে যেভাবেই হোক এটার সমাধান আমাকে করতে হবে, দেখি কি করা যায়। আমি আজকেই চারদিকে খবর নিচ্ছি যে কোথায় ভালো একজন লোক পাওয়া যায় যিনি এই সমস্যার সমাধানে উদ্যোগী হতে পারবেন এবং এই বিষয়ে যার অভিজ্ঞতা আছে। সারাদিন খবর নেওয়া হয়, ওই গ্রামে কেউ আসতে রাজি না, যারা টুকটাক জানে কেউ আসতে রাজি না, কারণ চারদিকে উঠে গেছে ওই গ্রামে বসন্তের প্রকোপ দেখা দিয়েছে। আর ওই গ্রামে যারা সুস্থ ছিলেন অনেকেই তো তাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গিয়েছেন, তাদের মাধ্যম দিয়ে খবর উঠে গেছে যে সেই গ্রামে বসন্ত রোগ ছড়িয়ে গেছে। এখন সারাদিনে কোনো খবর আসে না, অবশেষে রাতের বেলা খবর আসে তাদের গ্রাম থেকে প্রায় 5-6 গ্রাম পরে একজন অতি বয়স্ক
কবিরাজ আছে, বয়স অনেক হয়ে গেছে, 80-90 এরকম বয়স আর কি তার। তো এখনো উনি হাঁটাচলা করতে পারেন, তবে খুব বেশি হাঁটাচলা করতে পারেন না আর কি, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। ওই লোক নাকি অনেক আগে এই টাইপের কোন চিকিৎসা করেছিলেন। এখন রাত হয়ে গেছে, গ্রামের লোকজন তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এই কারণে ওই মেম্বার বা মাতব্বর যিনি, উনি সিদ্ধান্ত নেন উনি সকালবেলা যাবেন। এদিকে দিনের এই দীর্ঘ সময়ে নাতির শরীরে কিন্তু বেশ ভালোই এই বসন্ত রোগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বাড়িতে তো মানে কান্নাকাটি, বিশেষ করে ওই ছোট বাচ্চার মা, সে তো নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পর পর মূর্ছা যাচ্ছে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছে ছেলের শোকে। ছেলে কিন্তু তখনও মারা যায়নি, কিন্তু ছেলের বসন্ত হয়েছে, এই শোকে তার অবস্থা খারাপ। এদিকে সকাল না হলে তো সেখানে যাওয়া যাচ্ছিল না, তখন সকলকে মানে বলেন যে সকাল পর্যন্ত অপেক্ষা করো, আমি অবশ্যই সকাল হলেই ইনশাল্লাহ রওনা দিব। ওই রাতে আর একটা ভয়ানক ঘটনা ঘটেছে। সেটা হলো সন্ধ্যার পরে ওই যে ওই গ্রামের পাশে যে নদী রয়েছে, ওই নদী দিয়ে একটা নৌকা আসছিল, তারা এক গ্রাম থেকে আর এক গ্রামে যাবে আর কি, মানে নদীর এপার ওপার হচ্ছে না, তারা ওই নৌকা বেয়ে তীর ঘেঁষে যাচ্ছিল। তখন ওই নৌকায় 4 থেকে 5 জন লোক ছিল, মাঝি ছাড়া। হঠাৎ করে তারা দেখতে পায় যে নদীর অপর পাশে, মানে তাদের গ্রামের পাশে না, অপর পাশে বেশ লম্বা একটা নারী অবয়ব, সাদা শাড়ি পরা, শাড়ির আঁচলটা অনেক লম্বা এবং তার চুলগুলো অনেক বড়, প্রায় হাঁটু পর্যন্ত চুল। তখন তারা দেখতে পায়, মানে ওই চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, ওই নারী অবয়বের সমস্ত শরীরে বড় বড় মানে ফোড়া উঠেছে, মানে এই যে বসন্ত রোগের যেই লক্ষণ আর কি। এবং সেই অবয়বটি তাদেরকে বলছে, সব মরবি, কোনো চেষ্টা করে লাভ নাই, একটাকেও বাঁচতে দিব না, আমার গায়ে আঘাত করেছিস, আমি এর শোধ নিয়েই ছাড়বো। আমি তো অল্প কয়টাকে নিতাম, তোদের সব কয়টাকে নেব। তো এইটা যে দেখেছে তারা, নৌকার মধ্যে তো তাদের মানে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়, সবাই জোরে জোরে দোয়া কালাম পড়ছে। ওই নৌকা আগাচ্ছে, অপর পাশে ওই অবয়বটাও আগাচ্ছে। আগাতে আগাতে একটা সময় হঠাৎ করে ওই অবয়বটি মনে হলো বাতাসে মিলিয়ে গেল। তো এটা কিন্তু ওই রাত্রি তারা দেখেছিলেন, যে রাত্রে গ্রামের ওই মাতব্বরের বাড়িতে মানে উনি পরামর্শ করছেন সকালবেলা উনি যাবেন একটা জায়গায়। তো ওই রাত্রেই ওই যে যারা নৌকাতে ছিলেন, বিশেষ করে মাঝি, আর এক গ্রামে তাদেরকে নামিয়ে দিয়ে ফেরত এসে রাতের বেলায় ওই মাতব্বরকে জানান যে এই ধরনের ভয়ানক ঘটনা তিনি দেখেছেন। এতে করে মাতব্বর আরো চিন্তিত হয়ে পড়ে। ওনার কাছে মনে হচ্ছিল যে কেন রাতের বেলায় রওনা দিলেন না। সকালবেলা উনি সহ আরো কয়েকজন গ্রামের লোকজনকে সাথে নিয়ে উনি সেই গ্রামে রওনা দেন। মেঠো পথ, প্রায় ঘন্টা 2 লেগে যায় পায়ে হেঁটে সেই গ্রামে পৌঁছাতে। তো ওই গ্রামে যাওয়ার পর সেই বয়স্ক যিনি ভদ্রলোক কবিরাজ, সেই বাড়িতে তারা যান। যাওয়ার পরে যখন পরিচয় দেন তিনি অমুক গ্রামের মাতব্বর, তখন ওই বয়স্ক ভদ্রলোকও তাদেরকে খুবই সমাদর করেন। ওই মাতব্বরের সাথে যারা এসেছেন, গ্রামের আতিথেয়তা বলতে যেটা বোঝায় সেটা করেন। তখন ওই বয়স্ক ভদ্রলোক যিনি কবিরাজ, তিনি বলেন যে কি হয়েছে সব আমাকে বলেন, খুলে বলেন। তখন এই যে পাগলির আবির্ভাব থেকে শুরু করে নিয়ে গত সন্ধ্যায় বা সন্ধ্যার পরে যে এই যে নৌকার লোকদের সাথে যে একটি ঘটনা ঘটেছে, সবকিছু সবিস্তরে খুলে বলা হয়। এবং বলার পর তখন ওই লোকটি বলেন যে আমি বুঝতে পেরেছি যে ঘটনাটা কি হয়েছে। মূলত ওই পাগলি না, এটি হলো বসন্ত বিবি। এটি বিভিন্ন জায়গায় এই ভাইরাসটা ছড়ায় দেয়। ও মূলত গ্রামে অল্প কিছু লোকদেরকে হত্যা করতে চেয়েছিল ভাইরাসটা ছড়িয়ে দিয়ে, কিন্তু ওর শরীরে আঘাত করার কারণে খুব ক্ষিপ্ত হয়েছে। এই জন্য গ্রামের লোকজন এই বসন্ত বিবির রোষানলে পড়েছে।
এখন গ্রামের প্রত্যেকটাকে হত্যা করার পরিকল্পনা সে নিয়েছে। যাই হোক, আপনারা এসেছেন, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো ভয় নাই। এই বিষয়ের ট্রিটমেন্ট আমার জানা আছে, আমি যাব। এদিকে ওনার বয়স তো অনেক হয়েছে, এটাও বলেন যে আসলে এখন তো অনেক বয়স, হাঁটা চলা করতে তার অসুবিধা হয়, যার কারণে আগের মতো শরীরের সক্ষমতা তার নেই। কতটুকু তিনি পারবেন তিনি বলতে পারেন না, তবে উনি ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। এদিকে উনি যে এই বসন্ত বিবির ট্রিটমেন্টের জন্য যাবেন, তার বাড়ির লোকজন আবার বাধা দেয় যে এত বয়স হয়ে গেছে, আপনি এই কঠিন কাজটা করতে পারবেন না, কারণ এই কাজটা করতে গেলে আপনার শরীরের উপরও একটা ঝুঁকি নেমে আসবে। সেই ঝুঁকিটা কি ইয়াং বয়সে যেভাবে নিতে পারতেন এখন নিতে পারবেন? এমনও তো হতে পারে যে সমস্যা সমাধানের আগেই আপনার মৃত্যু হতে পারে, তখন কি হবে? আর আপনাকে এই অবস্থা আমরা যেতে দেব না, বাড়ির কোনো সদস্য তাকে যেতে দেবে না। তখন উনি বলেন যে জীবনের একদম শেষ দিকে চলে এসেছেন, এতগুলো মানুষের জীবন কিভাবে বাঁচবে আল্লাহর রহমতে সেই বিদ্যা তার জানা আছে। উনি যদি নিজের জীবনকে তুচ্ছ করে এই কাজটি করেন তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। আল্লাহ যদি তার মৃত্যু লিখে রাখেন তো এইভাবেই হবে, আর না হলে হবে না। এটা পরিবারের সদস্যদেরকে বোঝান যে সারা জীবন মানুষের উপকার করে এসেছেন, এ শেষ বয়সে এসে উনি উপকার করবেন না, এটা হতে পারে না। উনি আল্লাহর উপর ভরসা করে পরিবারের লোকদেরকে সান্ত্বনা দিয়ে সেই মাতুব্বর এবং তার সাথে লোকদেরকে নিয়ে বেরিয়ে পড়েন। তো ওনার চলতে খুব কষ্ট হচ্ছিল, 2 ঘন্টার পায়ে হাঁটার রাস্তা প্রায় 6 ঘন্টা লেগেছিল, কারণ উনি বিশ্রাম নিয়ে নিয়ে একটু একটু করে করে আসতেন। তার ওই রাস্তায় গাড়ি ঘোড়াও চলে না, গরুর গাড়িও নাই, মেঠো রাস্তা, চিকন রাস্তা, যার কারণে পায়ে হেঁটেই আসতে হয়েছিল সেই গ্রামে। প্রায় যখন বিকেল অবস্থা তখন এসে তারা পৌঁছান গ্রামে। পৌঁছানোর পরে তখন ওই যে মাতব্বর বাড়ি, সেই বাড়িতে উনি যান, সেখানে আতিথেয়তা গ্রহণ করেন। এবং গ্রহণ করার পর গ্রামের অনেকেই তাকে বলেছিল যে কোনো মূল্যে আপনি সমস্যার সমাধান করেন, আপনাকে অনেক অর্থ করি আমরা দিব, আমাদের সামর্থ্যে যা আছে, প্রয়োজন আমরা ভিটে মাটি বিক্রি করব, আমরা বাঁচতে চাই। বিশেষ করে গ্রামের মাতব্বর, তার তো অঢেল সম্পত্তি ছিল, তিনি অনেক টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে ট্রিটমেন্ট শুরু করার আগে টাকার কথা শুনে ওই মুরব্বীর মাথা গরম হয়ে গেছে। উনি বলেন যে আমি জীবনের ঝুঁকি নিয়ে আসলাম, একটা বারের জন্য কি টাকার কথা বলেছি? আমি উপকার করার জন্য আসছি, আপনারা যেহেতু টাকার কথা বলেছেন আমি ট্রিটমেন্ট করব না। এরপরে ওনারা ভুল বুঝতে পারেন, তার কাছে ক্ষমা চান। অবশেষে উনি ট্রিটমেন্ট শুরু করার প্রক্রিয়া সকলকে জানিয়ে দেন। প্রথম প্রক্রিয়া হিসাবে সকলকে বলেন যে আপনারা এক্ষুনি একটা ফ্রেশ পান পাতা নিয়ে আসেন, এমন একটা পান পাতাটা অনেক বড় হতে হবে, কোনো দাগ থাকা যাবে না সেখানে, এবং অল্প বয়স্ক কচি পান পাতা হতে হবে। আপনারা সবাই নিয়ে আসেন, এর মধ্যে থেকে যেটা সবচাইতে ভালো আমি সেইটা নেব। গ্রামের লোকজন সাথে সাথে যে যার বাড়িতে ফেরত যায়। সেখানে পানের বরজ ছিল, সেখানেও লোকজন যায়, তাদের দৃষ্টিতে নিখুঁত যতগুলো ছিল নিয়ে আসে, বিভিন্ন জন নিয়ে এসছে। তো উনি অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে থেকে একটা পান পাতা বেছে নেন। পান পাতা বেছে নেওয়ার পর উনি ওই যেই বাচ্চা ছেলেটা, এই যে মাতব্বরের নাতি, তাকে নিয়ে আসতে বলেন। তাকে যখন নিয়ে আসা হয় তিনি দেখেন যে এই নাতির শরীরে অসংখ্য ইতোমধ্যে কিন্তু এই বসন্তের যে চিহ্নগুলো ফুটে উঠেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই বাচ্চার শরীরে কিন্তু তেমন কোনো যন্ত্রণা হচ্ছে না, এবং সে বেশ স্বাভাবিক। এটা দেখে ওই যিনি মুরব্বী কবিরাজ এসেছেন তিনি হাসেন এবং আলহামদুলিল্লাহ বলেন। এবং এরপরে উনি ওই পান পাতাটা কি করেন, ওই বাচ্চার শরীরে বিভিন্ন দোয়া পড়ছেন, কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ওই পান পাতাটা বাচ্চার শরীরে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে যেখানে লক্ষণ দেখা দিয়েছিল সেখানে স্পর্শ করান। স্পর্শ করার পর তিনি বলেন যে আর 1 মিনিট আমি আরেকটু কাজ করব, বিশেষ করে ওই যে উপস্থিত সকলকে বলেন, এরপর আমি সোজা নদীর দিকে হাঁটা শুরু করব। আপনারা আমার সাথে আসতে পারেন, কিন্তু কেউ কোনো কথা বলবেন না,
আমি নিজে যতক্ষণ না কথা বলবো, আমার সাথে কেউ কথা বলবেন না, আপনারা নিজেরাও নিজেদের সাথে কথা বলবেন না, শুধু দোয়া পড়তে থাকেন, যে যেই দোয়া পারেন বা যে যেই ধর্মের আছেন, অনেকে মুসলিম ছাড়া অন্য ধর্মের আছেন, তারা তাদের যেই তন্ত্রমন্ত্র আছে পড়তে থাকেন। এখন আমরা নদীর দিকে যাব। ঠিক 1 মিনিট উনি আরো কিছু কাজ করেন, করার পরে উনি সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। আর নদীর দিকে হাঁটতে থাকার ঠিক আগ মুহূর্তে উনি ওই পান পাতাটা ভাঁজ করেন, ভাঁজ করে উনি মুখে পুরে দেন নিজের এবং চাবাতে থাকেন, চাবাচ্ছেন আর নদীর দিকে হাঁটছেন। নদীটা খুব বেশি দূরে ছিল না, এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। উনি নদীর কাছে আসেন, আসার পর নদীর পানিতে নেমে পড়েন। হাঁটু পর্যন্ত পানিতে নামার পর উনি এই যে পান পাতাটা উনি যে চাবাচ্ছিলেন, এই যে অংশগুলো মুখে রয়ে গিয়েছিল, উনি থুতুর সাথে সেটি পানির দিকে ছুঁড়ে মারেন। উপস্থিত লোকজন যারা নাঙায় দাঁড়িয়েছিল তারা দেখতে পান যে পান পাতা চাবালে তো সাধারণত, বিশেষ করে সাথে অন্য কোনো উপকরণ যদি দেয়া হয়, লাল আকার ধারণ করে, বা শুধু পান পাতা চাবালে সবুজ সবুজ আকার ধারণ করে আর কি, থুতুর রং। কিন্তু এই থুতুর রংটা মনে হচ্ছে মিচমিচে কালো, মানে ভয়ানক কালো। এবং উনি যখন থুতু ফেলেছেন, মনে হচ্ছে নদীর পানির বেশ খানিক অংশ, মানে অল্প একটু, মানে থুতু ফেলার পরে বেশ বিশাল একটা অংশ, মানে কালো অংশ, মানে বর্ণ ধারণ করলো পানি, এবং আস্তে আস্তে কালো বর্ণটা পানির সাথে একদম মিশে আবার আগের মানে রং ধারণ করলো নদীর পানির। এরপরে উনি নদী থেকে আরেকটু পানি হাতে নিয়ে উনি কুলি করলেন, ভালো করে মুখ পরিষ্কার করলেন এবং উঠে আলহামদুলিল্লাহ বললেন, বলেন যে আপনাদের ইনশাল্লাহ কোনো ভয় নাই, বিপদ কেটে গেছে। এরপরে সকলে ওই যে মাতব্বরের বাড়িতে গেলেন। অদ্ভুত ব্যাপার, মাতব্বরের নাতি মানে অনেকটাই সুস্থ হয়ে গেছে, তার শরীরের যে দাগগুলো, বিশেষ করে যে বসন্তের কারণে যেই ফোড়াগুলো উঠছিল, সেটা মানে ম্যাজিকের মতো মিলিয়ে যেতে শুরু করেছে। তবে ওই গ্রামে আরো যারা এই বসন্ত রোগে আক্রান্ত ছিলেন, বিশেষ করে বয়স্ক লোক যাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, এদের কেউ কেউ মারা গিয়েছিলেন। এছাড়া বাকি যারা বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন প্রত্যেকেই আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন। এবং এরপরে কিন্তু ওই যে বসন্ত বিবিকে ওই গ্রামের আশেপাশে কেউ কোথাও দেখেনি। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, ওলা বিবির ঘটনা কিন্তু আমরা অনেকে শুনেছি, কিন্তু বসন্ত বিবির ঘটনা আসলে আমার ধারণা যে আমার বলা, আমি তো অনেক ঘটনাই বলেছি, ওলা বিবির ঘটনাও বলেছি, কিন্তু বসন্ত বিবির ঘটনা আমার ধারণা এটাই আমার প্রথম বলা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক আগের ঘটনা হওয়ার কারণে সাতক্ষীরার এক্স্যাক্ট গ্রামের নামটা বলতে পারিনি। আপনারা যারা ওই এলাকায় আছেন হয়তো বা এই ঘটনাটি সম্পর্কে আপনাদের জানা আছে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আমার নাম রাফসান। ঘটনাটি আমার বাবার মুখে শোনা। আব্বু 2016 সালের 28 ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুর প্রায় 3-4 মাস আগে একদিন আমি আর আব্বু একসাথে শুয়েছিলাম। সে সময় আব্বু তার জীবনের কয়েকটি সত্য ঘটনা আমাকে বলেছিলেন। ঘটনাটি যুদ্ধের আগের। আমার দাদাবাড়ি দিনাজপুরের এক গ্রামে। আব্বু তখন কেবল এসএসসি পাশ করেন। পরীক্ষার পরের ছুটির সময় অলস সময় কাটছিল। আব্বুর সাথে তার এক প্রিয় বন্ধু রঞ্জিতের দেখা। প্রায় 2 বছর সে নিখোঁজ ছিল। অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার আম্মা, সে যখন ক্লাস 7-এ পড়ে তখন মারা যায়। এরপর তার বাবা আরেকটি বিয়ে করে। সৎমার অত্যাচার সহ্য করতে না পেরে সে কিছুদিন পর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সে আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল।
হঠাৎ বন্ধুকে পেয়ে আব্বু খুবই খুশি। অনেক গল্প হয়, কিন্তু সে এতদিন কোথায় ছিল এই প্রশ্ন করলে রঞ্জিত বারবার এড়িয়ে যাচ্ছিল। আব্বু পরে জেদ করলে সে বলে যে সে আসামের কামরূপ জেলায় ছিল, সেখানে সে এক অঘরীর শিষ্য হিসেবে ছিল। এ কথা শুনে আব্বু জিজ্ঞেস করে, অঘরী তোকে কি কি শিখিয়েছে? সে এর উত্তর দিতে চায়নি প্রথমে, তবে আব্বুর জেদের কারণে বলে যে অঘরী তাকে পান মারা শিখিয়েছে। এই কথা শুনে আব্বু তার সাথে ফাজলামো শুরু করেন। এতে সে রাগ হয়ে বলে যে ঠিক আছে, আগামী অমাবস্যার রাতে আমার সাথে থাকিস, তাহলেই বুঝতে পারবি। আব্বু রাজি হয়ে যায়। আমার আব্বা খুবই সাহসী ছিলেন। যথারীতি অমাবস্যার রাত আসে। গভীর রাতে সে আব্বুকে ডাকতে আসে। আব্বু বাড়িতে অজুহাত দেখিয়ে তার সাথে চলে যায়। সে হাঁটতে হাঁটতে আব্বুকে নিয়ে যায় আত্রাই নদীর পাড়ের শ্মশান ঘাটে। আমার দাদাবাড়ি নদী থেকে 2 কিলোমিটার দূরে। আব্বু খুব আগ্রহ নিয়ে তার সাথে চলে যায়। এরপর সে আব্বুকে বলে চুপ করে বসে থাকতে। আব্বু মজা দেখার আশায় চুপ করে বসে থাকে। এরপর শুরু হয় পান মারার প্রস্তুতি। নদী তীরের বালু, পাশে 2 দিন পুরনো চিতার ছাই, নদীর পানি, একটু সিঁদুর নিয়ে সে তার কাজ শুরু করে। অজানা ভাষায় মন্ত্র পড়তে পড়তে সে বালু, ছাই, পানি ও 1 চিমটি সিঁদুর একত্রে মেশাতে থাকে। এরপর সে মিশ্রণ দিয়ে সে মাটির ওপর একটা মানুষের আকৃতির পুতুল তৈরি করে। তারপর তার পকেট থেকে চিকন ছোট বাঁশের বাতা ও 1 টুকরো মোটা লাল সুতো বের করে এবং মন্ত্র পড়তে পড়তে সেসব দিয়ে একটি ধনুক তৈরি করে। তৈরি শেষে সেই ধনুকে সে 3 বার ফুঁ দেয়। এরপর পকেট থেকে 3টি কাঠি বের করে সেসবেও মন্ত্র পড়ে 3 বার ফুঁ দেয়। আব্বু ততক্ষণে বসে বসে যেসব দেখছিল আর ভাবছিল 2 বছর বাইরে থেকে তার বন্ধু ভালোই ভণ্ডামি শিখেছে। এরপর সে আব্বুকে সেই কাঠি ও ধনুক ধরতে বলে। আব্বু সেসব হাতে নিলে সে বলে এখন হলো আসল কাজ। 12 বার একটি মন্ত্র এক নিঃশ্বাসে পড়ে তার বানানো পুতুলে ফু দিলে বান মারার প্রস্তুতি শেষ হবে। এই বলে সে জোরে জোরে মন্ত্র পড়া শুরু করে। মন্ত্র পড়তে পড়তে হঠাৎ বিকট এক আওয়াজ শুরু হয়। আব্বু দেখে আকাশে তারার মতো উজ্জ্বল মানুষের মতো আকৃতির কি যেন বিকট শব্দ করে উড়ে এসে শ্মশানের পাশের শিমুল গাছের মগডালে বসল। তা দেখে আব্বুর ভয়ে কাঁপা কাঁপে উঠে যায়। কিন্তু তার বন্ধু তখনও নির্বিকারভাবে মন্ত্র পড়েই চলেছে এবং এক নিঃশ্বাসে মন্ত্র পড়তে পড়তে তার অবস্থাও খারাপ। এরপর তার মন্ত্র পড়া শেষ হলে পুতুলে 3 বার ফু দিয়ে বলে কাজ শেষ। এরপর সে আব্বুর হাত থেকে ধনুক ও কাঠি 3টি নিয়ে শিমুল গাছের মগ ডালে তাকিয়ে বলে ওটা পড়ি, সমস্যা নাই, কোনো ক্ষতি করবে না। এরপর আব্বুকে জিজ্ঞেস করে কাকে বান মারবে। আব্বু প্রথমে অবিশ্বাস করলেও সেই মুহূর্তে তার বন্ধুকে হালকা বিশ্বাস করা শুরু করে। আব্বু বলে আমার বান মারার মতো কেউ নাই, তোর কেউ থাকলে তাকে মার। সে তখন একটু চিন্তা করে বলে তার সৎমার উপর বান মারবে। তার সৎমা তাকে অনেক অত্যাচার করেছে। আব্বু বলে তোর যা ইচ্ছা। এরপর উনি তার সৎমায়ের নাম সহ আবার মন্ত্র পড়ে সেই পুতুল, ধনুক ও কাঠি 3টিতে ফু মারে। ফু মারার পর সেই ধনুকে একটি কাঠিকে তীর বানিয়ে পুতুলে তাক করে ছুঁড়ে দেয়। কাঠিটি পুতুলটির ডান পায়ে গিয়ে লাগে এবং সাথে সাথে কিছু দূর থেকে বিকট আর্তচিৎকার ভেসে আসে। চিৎকার শুনে সে জোরে জোরে হাসতে হাসতে বলে যাক, কাজ হয়েছে। রঞ্জিতের বাড়ি ছিল নদীর পাড়ে, শ্মশান থেকে একটু দূরে। আব্বু সেই চিৎকার ও তার হাসি শুনে ভয় পেয়ে যায়। সাথে সাথে সে তার বন্ধুর বাড়ির দিকে দৌড় দেয়। পিছনে তার বন্ধু আসে। একটু পর তারা দুজনে বাড়িতে গিয়ে দেখে প্রতিবেশীরা অনেকেই তার চিৎকারের শব্দ শুনে তার বাড়িতে কি হয়েছে দেখার জন্য এসেছে। আব্বু ভিড় ঠেলে ঘরের ভিতর গিয়ে দেখে তার বন্ধুর সৎমা গরু জবাই করলে যেমন গোঙানির আওয়াজ করে তেমন আওয়াজ করছে। বারবার বিছানা থেকে লাফিয়ে লাফিয়ে উঠছে, মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। কোনো কথা বলতে পারছে না।
এবং তার ডান পায়ের পাতা একটু কেটে গেছে আর সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। এর কারণ কি এবং কিভাবে কি হলো কেউ কোনো উত্তর দিতে পারছিল না। আব্বু হঠাৎ পেছনে ঘুরে দেখে তার বন্ধু তার ঠিক পেছনেই দাঁড়িয়ে বিজয়ীর হাসি হাসছে। হাসতে হাসতে আব্বুকে বলে, কি রে, আমি তো ভণ্ড, তাই না? আব্বু তখনই তার হাত ধরে তাকে ঘর থেকে বের করে আনে। বাইরে তার বাসা থেকে একটু দূরে এসে তাকে অনেক অনুরোধ করে সে যেন তার বানটি নষ্ট করে দেয়, কিন্তু রঞ্জিত সেটি করতে অস্বীকার করে। শেষে আব্বু বাধ্য হয়ে তার পা ধরে বলে যেন সে বানটি নষ্ট করে দেয়। অনেক জোরাজুরি করার পর সে রাজি হয়। তারা আবার শ্মশান অভিমুখে যাত্রা করে। শ্মশানের একটু কাছে যেতেই তারা দেখে শিমুল গাছে তখন যে পরীটি এসে বসেছিল সে তো আছেই, সাথে আরো দুজন, মোট 3টি পরী এসে বসে আছে। তখন আব্বুর সেই বন্ধু আব্বুকে দাঁড়াতে বলে এখন শ্মশানে গেলে তাদের দুজনকেই পরীরা মেরে ফেলবে। এর ঠিক 5-7 মিনিট পর আবার সেই বিকট শব্দ করে পরী 3টি উড়ে চলে যায়। তখন তারা ছুটে শ্মশানের ভেতর ঢুকে। এরপর যেখানে পুতুলটি ছিল সেখানে গিয়ে তার বন্ধুটি বসে পড়ে। সে আবার মন্ত্র পড়া শুরু করে। মন্ত্র পড়া শেষে পুতুলটি ধনুক ও কাঠি 3টি ভেঙে নদীর পানিতে ফেলে দিয়ে আসে। তারপর বলে, বান উঠিয়ে নিলাম, এখন বিশ্বাস করিস তো আমি ভণ্ড না? আব্বু বলে, আগে তোর বাড়িতে চল। তারা দুজনে তারপর ছুটতে ছুটতে তার বাসায় গিয়ে দেখে গোঙানি সাথে রক্ত পড়া থেমে গেছে, কিন্তু মহিলার জ্ঞান ফেরেনি। একটু পর তার জ্ঞান ফিরলে সে তার সাথে যা ঘটেছে তার কিছুই মনে করতে পারল না। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এবার দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আর ভালোর তলায় আছেন। আমার নাম হচ্ছে রিপন। আমি আদিতমারি লালমিয়ার থেকে আপনাকে বলতেছি। রাসেল ভাই, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আমি আপনার সবগুলো ঘটনা শুনে থাকি। তো বরাবরের মতো আজকে ভাবলাম আপনাকে একটা ঘটনা পাঠাই। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে রেকর্ড করে পাঠাচ্ছি, এই ঘটনাটা আমি শুনেছিলাম তুহিনের কাছ থেকে। এটা একটা ছন্দ নাম। অ্যাকচুয়ালি তার ঠিকানা বলতে তিনি নিষেধ করেছেন। তো তার বাসা হচ্ছে রংপুরের পীরগঞ্জ এলাকায়। তো তুহিন যে ঘটনাটা আমাকে বলেছিল, এই ঘটনাটা ঘটেছিল তার বড় দুলাভাইয়ের সাথে নাকি ঘটনাটা ঘটেছিল। তো তুহিনের বড় দুলাভাই ছিলেন পেশায় একজন ঢাকা মেট্রোপলিটন পুলিশে চাকরি করতেন। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে। সেই সময় ঈদুল ফিতরের পরে আর কি, আনুমানিক 2 থেকে 3 দিন পরের ঘটনা এটা। তো রাসেল ভাই, আপনি হয়তো ভালো করেই জানেন যে ঈদের সময় আসলে, বিশেষ করে ঈদের পরে দিনগুলোতে দেখা যায় যে কয়েকদিনের জন্য ঢাকা শহর একদম ফাঁকা হয়ে যায় এবং মানুষজন থাকে না, দোকানপাট সব বন্ধ। ঢাকা শহর যেন ঢাকা শহর থাকে না, দেখা যায় একটা নিস্তব্ধতায় ডুবে থাকে। তো এই ঢাকা শহরের নিরাপত্তার জন্যই আসলে পুলিশকে রাত বিরাতে টহল দিতে হয়। তো সেদিন আসলে তুহিনের দুলাভাই এবং তার সাব ইন্সপেক্টর জহির, তো দুইজনেই আর কি সেদিন টহল দেওয়ার দায়িত্ব পড়ে হচ্ছে মোহাম্মদপুর এলাকার সীমানায়। ধানমন্ডি আর মোহাম্মদপুর এলাকাটা, এই সীমানায় আসলে তারা আসলে ছুটি পায়নি, যার কারণে তাদেরকে টহল দিতে হচ্ছিল। তো ঘটনাটা সেদিনেই ঘটে। তো রাত প্রায় 2:30 বাজে। সেই সময় তারা লক্ষ্য করে যে আশেপাশে চারপাশটা একদম শুনশান, যেহেতু গাড়ি ঘোড়া ওইভাবে চলতেছে না। মাঝে মাঝে অনেকক্ষণ পর পর একটা করে গাড়ি চলতেছে, এতটাই শুনশান ছিল। তো রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো তারা লক্ষ্য করে যে মাঝে মাঝে নেমে যাচ্ছে, আবার মাঝে মাঝে সবসময় জ্বলে আছে, এরকম। তো জহির সাহেব আর আরিফ তাদের টহল ভ্যান করে ধানমন্ডি 15 নম্বর লেকের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ তারা দেখলেন যে রাস্তার মোড়ে একটা ট্রাফিক পুলিশ বক্সের সামনে একজন পুলিশ দাঁড়িয়ে আছেন। তাকে দেখে মনে হচ্ছে যে তিনি হলো টহলরত বা দায়িত্বরত অবস্থায় আছেন।
তো জহির সাহেব এটা দেখে তো বেশ অবাক হলেন, কারণ তিনি ভালো করে জানেন যে এত রাতে এখানে তো কারোর ডিউটি থাকার কথা না। তাহলে এটা আবার কোন পুলিশ যে এখানে ডিউটি পালন করতেছে তাদের এরিয়াতে? তো তিনি সেই লোকটার সামনে গেলেন এবং গাড়ি থেকে জানালা দিয়ে উকি দিয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন, কে আপনি? এখানে আপনি এত রাতে কি করছেন? কিন্তু সেই লোকটা কোনো কথা বললো না, শুধু হাত দিয়ে সামনের দিকে ইশারা করলো এবং কোনো কিছু বোঝাতে চাইলো। তো জহির সাহেব দেখলেন লোকটার হাতটা অস্বাভাবিক লম্বা এবং তার গায়ের পুলিশের ইউনিফর্মটা অনেক পুরনো আমলের, যেটা এখন আর ব্যবহার করা হয় না। এখানে জহির এবং আরিফ যে ইউনিফর্ম পরে আছেন সেই ধরনের ইউনিফর্ম না, এটা ওই লোকটা একটা পুরনো কালের ইউনিফর্ম পরে আছে। তো জহির সাহেব কোনো কিছু ভাবলেন না, যে সামনে যেহেতু কোনো কিছু ইশারা করছেন, হয়তো সামনে কোনো কিছু আসছে। তো তিনি হলো সামনের দিকে যখন গাড়িটা এগিয়ে নিলেন, তখন রহস্যটা একটু দানা বাঁধতে শুরু করলো। তো আরিফ কনস্টেবল হঠাৎ আয়নায় তাকিয়ে চিৎকার করে উঠলো। তো তিনি দেখলেন যে যে ট্রাফিক পুলিশকে তারা ছেড়ে এসেছে, সেই ট্রাফিক পুলিশটা এখন তাদের পিছনে দৌড়াচ্ছে এবং সেটা শুধু দুই পা দিয়ে না, যেন দু পায়ের সাথে সাথে মাঝে মাঝে হাত দিয়ে চার পা দিয়েই দৌড়াচ্ছে, এরকম আর কি ভঙ্গিমায়। দুই পা এবং দুই হাত দিয়ে যেন এতটা স্পিডে দৌড়াচ্ছে, যেটা একদম অস্বাভাবিক। একদম কুকুরের মতো প্রচন্ড গতিতে তাদের গাড়ির পিছনে ছুটতেছে সেই ট্রাফিক পুলিশটা। তো জহির সাহেব ড্রাইভারকে গতি বাড়াতে বললেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঢাকা শহরের চেনা রাস্তাগুলো যেন হঠাৎ অচেনা হয়ে গেল। তারা যে গলি দিয়ে ঢুকেছেন, ঘুরে ফিরে আবার সেই লেকের ধারে চলে এসেছে। তো জহির সাহেব দেখলেন যে গাড়ির ড্যাশবোর্ডে ওয়াকি টকিটা থেকে কোনো সিগন্যাল আসতেছে না, শুধু এক ধরনের ঘর ঘর আওয়াজ হচ্ছে। তো রহস্য তখনই চরম পর্যায়ে পৌঁছায় যখন রাত প্রায় 4টা বাজে। জহির সাহেব দেখলেন যে ধানমন্ডির সেই আধুনিক দালানগুলো যেন মুহূর্তের মধ্যে কয়েকশো বছর পুরনো হয়ে গেছে। প্লাস্টারগুলো খসে পড়েছে, দেয়ালের রংগুলো নষ্ট হয়েছে, যেন দেয়ালগুলো একদম লতাপাতায় ঘেরা জনশীর্ণ অবস্থায় দেখা যাচ্ছে। তো হঠাৎ জহির সাহেব দেখলেন গাড়ির পিছনের সিটে সেই ট্রাফিক পুলিশটা বসে আছে। এটা দেখে তো তিনি প্রচন্ড পরিমাণ ভয় পেলেন এবং সেই সাথে তিনি লক্ষ্য করলেন যে সেই ট্রাফিক পুলিশটা সে এগিয়ে এসে তার কনস্টেবলের ঘাড়ে এসে চাটতেছে। সেই সময় আরিফ দেখলেন এবং সেটা দেখে তো প্রচন্ড পরিমাণ ভয় পেলেন এবং চিৎকার দিলেন, এবং সেই সাথে জহির সাহেব এটা লক্ষ্য করলেন সেই লোকটার চোখ দুটো যেন স্বাভাবিক মানুষের মতো নয়, সেখানে গর্তটা যেন মার্বেলের মতো স্থির। সে তার লম্বা জিভ দিয়ে আরিফ কনস্টেবলের ঘাট লাগাতার চাটতেছে। তো আরিফ ভয়ে কুঁকড়ে গেল এবং চিৎকার দিল। তার সারা শরীরে যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল, এতটাই ঠান্ডা সেই যেটা হলো ট্রাফিক পুলিশের জিপাটা। সেই সত্তাটাই এবার জহির সাহেবের দিকে ঝুঁকে এসে খসখস করায় কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু জহির সাহেব কোনো কিছু বুঝলেন না। তো জহির সাহেব দেখলেন তাদের টহল ভ্যানটা মাটি থেকে শূন্য ভাসতেছে এবং সেই অবয়বটা তাদের দিকে তাকিয়ে, দুজনের দিকে তাকিয়ে হাসতেছে। তারা লক্ষ্য করেছে চারপাশে গাছপালা থেকে শত শত ছায়া নেমে এসে গাড়িটিকে যেন ঘিরে ধরছে। তারা সবাই পুলিশের ইউনিফর্ম পরা ছিল, কিন্তু তাদের মাথার কোনো খুলি নেই। তারা সবাই মিলে গাড়িটার বডিতে যেন তাদের গ্লাসগুলো ভেঙে ফেলা এবং বডি ভেঙে যেন গাড়িটার বডি ভেঙে যেন ভিতরে আসবে, এই ধরনের আচরণ করতেছে। গাড়িটার মধ্যে তারা হলো আছড়াতে শুরু করলো, মানে নখ দিয়ে। তো জহির সাহেব দেখলেন তার নিজের হাতের চামাগুলো ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে এবং তার আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা হয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন যে এই অশরীরী শক্তি তাদেরও তাদের মতো বানিয়ে ফেলতে চাইছে। তারা ঠিক যেরকম তাদের দুজনকেও ঠিক তাদের মতো করে বানাতে চাচ্ছে। ওই সময় জহির সাহেব তার পকেট থেকে একটা তসবিহ বের করেন। আসলে জহির সাহেব নামাজি ছিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন সেই সময় থেকে। তো সেই সময় যখন তিনি তসবিহ পড়ে জোরে জোরে দোয়া করতে শুরু করলেন, হঠাৎ একটা বিকট আর্তনাদ দিয়ে সেই পুরো শহরটা যেন দুলে উঠলো। যেন মনে হচ্ছিল, তাদের কাছে মনে হচ্ছিল একটা ভূমিকম্প হয়ে গেল। একটা তীব্র আলো ঝলকানি লাগলো তাদের চোখে এবং সেই আলো ঝলকানিতে তারা হলো তাদের জ্ঞান হারিয়ে ফেলে দুজনেই। তো পরের দিন ভোরে ধানমন্ডির লেকের পাশে টহলরত এক পুলিশ দল তাদের ভ্যানটাকে উদ্ধার করে। তারা দেখে যে গাড়িটা রাস্তার মাঝখানে একদম উল্টে পড়ে আছে
জহির সাহেব আর আরিফের উদ্ধার করে দ্রুত রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তাররা একটা অদ্ভুত সমস্যা পড়েন। তো জহির সাহেবের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গেছে এবং তার গায়ের চামড়া বরফের মতো ঠান্ডা। অথচ এরকম সুস্থ মানুষের কখনোই শরীরে এত ঠান্ডা হওয়ার কথা না। তো সবচেয়ে রহস্যের বিষয় হলো জহির সাহেব জ্ঞান ফেরার পর কাউকে চিনতে পারতেছিলেন না। তিনি সারাক্ষণ বিড়বিড় করে অজানা কোনো ভাষায় কথা বলতেছিলেন এবং ঘরের অন্ধকার কোণার দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করতেছিলেন ক্ষণিকে ক্ষণিকে। তো ডাক্তাররা যখন তাকে ইঞ্জেকশন দিতে যেতেন তখন দেখা যেত যে তার শিরাগুলো নিজে থেকেই নীল হয়ে ফুলে উঠেছে। তো জহির সাহেব প্রায় 7 দিন হাসপাতালে থাকার পর যখন জহির সাহেবের অবস্থা কোনো উন্নতি হলো না, তখন তুহিন ভাইয়ের পরিবার সিদ্ধান্ত নিলেন তাকে একজন অভিজ্ঞ হুজুর দেখাবেন। তো তারা ঢাকার অদূরে সাভারের এক পীর সাহেবের কাছে জহির সাহেবকে নিয়ে যান। সেই হুজুর জহির সাহেবকে দেখেই একটা দীর্ঘশ্বাস ফেলেন এবং তিনি বলেন যে জহির সাহেবকে যে জিনিসটা ধরেছে সেটা এই দুনিয়ার নয়, এটা একটা খুবই খারাপ একটা জিন, যারা পুরনো শহরের নির্জনতায় পাহারা দেয়। তো জহির সাহেব ওই রাতেই এমন এক সীমানা পার করেছিলেন যেখানে আসলে মানুষ প্রবেশ নিষেধ। সেই জায়গায় আসলে তারা প্রবেশ করার কারণে তাদেরকে আসলে এই জিনটা আক্রমণ করে। তো হুজুর একটি তামাটে পাত্রে পানি নিয়ে তাতে অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করলেন এবং জহির সাহেবের চোখে মুখে ছিটিয়ে দিলেন পানি। এবং পানি স্পর্শ করার সাথে সাথে জহির সাহেব একটা বিকট একটা চিৎকার দিলেন। মনে হলো তার ভিতর থেকে অন্য কেউ আর্তনাদ করতেছে। তো হুজুর তখন জহির সাহেবের কপালে হাত রেখে বললেন, আল্লাহর হুকুমে এই শরীরটা ত্যাগ করো। এবং এটা যখন বলার সাথে সাথে হঠাৎ করে পুরো ঘরটায় একটা অদ্ভুত গন্ধে ভরে গেল এবং জহির সাহেবের মুখ থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে জানালা দিয়ে চলে গেল। তো মুহূর্তের মধ্যে জহির সাহেবের গায়ের সেই নীল ছোপ দাগগুলো থেকে এখন স্বাভাবিক হতে শুরু করলো এবং তিনি একটা সময় স্বাভাবিক হয়ে গেলেন এবং সুস্থ হওয়ার পর জহির সাহেব সবাইকে চিনতে পারলেন। কিন্তু তিনি একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন। তিনি বললেন, যখন তিনি হাসপাতালে ছিলেন তখন তিনি দেখতেন যে শত শত ইউনিফর্ম পরা ছায়া তার বিছানার চারপাশে দাঁড়িয়ে আছে এবং তাকে ফিরে যাওয়ার জন্য ডাকতেছে। তো হুজুরের চিকিৎসার পর তিনি এখন পুরোপুরি সুস্থ। তবে তিনি আর ঢাকা শহরে পুলিশের চাকরি করার সাহস পাননি। তিনি বদলি নিয়ে গ্রামে চলে আসেন। আজও যখন ঈদুল ফিতরের পর ঢাকা শহর ফাঁকা হয়, জহির সাহেব তার যে ঘরের জানালা আছে সবকিছু বন্ধ করে দেন, কারণ তিনি জানেন সেদিন তার সাথে কি ঘটনাটা ঘটেছিল এবং সেই ঘটনাটা আসলে এখনো পর্যন্ত তিনি আসলে ভয় পান, সেদিনের কথা মনে পড়ে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। তুহিনের ঘটনাটা আমার কাছে ভালো লেগেছে, যার কারণে আপনার কাছে শেয়ার করা। আমি জানি না ঘটনাটা কতটুকু ভালো লাগবে শ্রোতাদের কাছে, তবে এটা একটা সত্য ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাবো ইউনিয়নে। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন সেটা ওনাদের গ্রামের প্রতিবেশী বড় ভাই মোহাম্মদ শরীফ হোসেন ভাইয়ের বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা। শরীফ ভাইয়ের বাবার নাম আব্দুল মান্নান বাউল। ওনাদের বংশের নাম বাউল হলেও ওনারা কিন্তু কয়েক পুরুষ ধরে বাউল সংস্কৃতির সঙ্গে যুক্ত নন। এলাকা সবার কাছে খুবই পরিচিত, সম্মানিত, ধর্মপরায়ণ একজন মানুষ এই আব্দুল মান্নান। তিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি, 5 ওয়াক্ত সালাত তো আদায় করেনি, তাবলিগ জামাতের কাজের সঙ্গেও দীর্ঘদিন ধরে উনি যুক্ত রয়েছেন।
ঘটনাটি ঘটেছিল 2019 সালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার 4 নং বারিসাবো ইউনিয়নের বারিসাবো বাজারের ব্রহ্মপুত্র নদীর তীরে চর দুর্লভ খা গ্রামে অবস্থিত তাবলিগ জামাতের পুরনো মার্কাজ মসজিদে। যে পুরনো মসজিদটি এখন আর নেই, ভেঙে পুনর্নির্মাণ করা হয়েছে। ঘটনাটি শুরু করার পূর্বে মসজিদের কিছুটা বিবরণ দেওয়া প্রয়োজন, যেহেতু মসজিদের পাশের হাই স্কুলে এই রবিউল ইসলাম ভাই 5 বছর লেখাপড়া করেছেন। এই মসজিদে প্রায়ই নামাজ পড়ার সৌভাগ্য ওনার হয়েছে, আলহামদুলিল্লাহ। মসজিদটি বেশ পুরনো এবং বড় ছিল। মসজিদের পূর্ব পাশে 4টি দরজা ছিল এবং দক্ষিণ পাশে 1টি দরজা ছিল। যতটুকু রবিউল ইসলাম ভাইয়ের মনে পড়ে মোট 5টি দরজা ছিল আর কি। তো বারান্দাটি ছিল অনেক বড়, সেখানে প্রায় 6 কাতার লোক নামাজ পড়ত। মসজিদের দক্ষিণ পাশে 4টি টিউবওয়েল ছিল অজু করার জন্য। মসজিদের পূর্ব পাশে অর্থাৎ সামনে ছিল মেইন রোড, তার অপর পাশেই হাই স্কুল এবং বাজার। বাজারের পরই ব্রহ্মপুত্র নদী, আর পশ্চিম পাশে ছিল কৃষকদের কলা বাগান। তো এখন ঘটনায় আসি। এই মসজিদেই আব্দুল মান্নান চাচা অনেক আগে থেকেই মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি মসজিদের কোনো কাজ করতে পারলে অনেক খুশি হতেন। সাধারণত দিনভর মসজিদের দায়িত্ব পালনের জন্য তিনি মাঝে মাঝে এতটা ক্লান্ত হয়ে পড়তেন, রাতের বেলার বাসায় যেতেন না, মসজিদেই থাকতেন। উনি কিন্তু টাকার জন্য মসজিদে থাকতেনও না, কোনো কাজও করতেন না। ওনার মন চাইতো, ভালো লাগতো, আল্লাহ সন্তুষ্টির জন্য করতেন। এটাই ছিল ওনার মূলত মসজিদের জন্য কাজ করার কারণ। তো উনি ছোটোখাটো একটা বিছানা রাখতেন আর কি ঘুমানোর জন্য। তো মসজিদে তার সঙ্গে আরও 2-1জন খাদেম থাকলেও রাত নামলে সবাই চলে যেত। শুধু এই মান্নান চাচাই মাঝে মাঝে একাই থেকে যেতেন মসজিদে। এখন থেকে প্রায় 5-6 বছর আগের কথা, যেহেতু ঘটনাটা 2019 সালের। তো এক রাতে চাচা প্রতিদিনের মতো মসজিদে কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছেন। রাত গভীর হতেই কোনো কিছু শব্দে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। তখন তিনি অনুভব করলেন তিনি মসজিদের ভেতরে তো আছেন, কিন্তু তিনি ছাড়াও আরও কেউ আছে, এমন বিষয়টা অনুভব করেন। চোখ মেলে দেখলেন আলোর মৃদু মৃদু কিছু ছটা আর কয়েকজন সাদা পোশাক পরিহিত মানুষের মতো অবয়ব নামাজে দাঁড়িয়ে আছে। তিনি কিছুটা ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ ব্যতীত আল্লাহর ঘরে আরও তার সৃষ্টিরাও কিন্তু ইবাদত করার জন্য আসে, আর তারা হচ্ছে জিন। মসজিদের মতো পবিত্র স্থানে জিনেরা ইবাদত করবে, এটা তো স্বাভাবিক। এই বিশ্বাস তার আগে থেকেই ছিল। উনি কিছুটা ভয় পেলেও কোনো ধরনের ডিস্টার্ব না করে চোখ বুজে আবার ঘুমিয়ে পড়েন। উনি জানতেন জিনদেরকে ডিস্টার্ব না করলে তারাও তাকে ডিস্টার্ব করবে না অথবা ক্ষতি করার চেষ্টা করবে না। এই যে দৃশ্যটা উনি দেখেছেন, এরকম দৃশ্য কিন্তু উনি প্রায়ই দেখা শুরু করলেন। প্রথম দিকে কিছুটা ভয় পেলেও আস্তে আস্তে উনি এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। উনি এমন কোনো কাজ করতেন না যাতে করে জিনেদের নামাজে অসুবিধা হয়, জিনেদের বিরক্তির সৃষ্টি হয়। উনি সবসময় মসজিদের এক পাশে বিছানা পেতে শুয়ে থাকতেন। এক পাশে বিছানা পেতে শুয়ে থাকার কারণ হচ্ছে জিনেরা যখন জামাতে নামাজ আদায় করবে তাদের জামাতের মাঝখানে যেন ওনার এই বিছানা যেন না পড়ে, এই জন্য মসজিদের একদম কিনারে দরজার কাছাকাছি জায়গায় উনি বিছানা পেতে ঘুমাতেন। জিনেদের কথাবার্তা উনি শুনতেন, সব কথা বুঝতে পারতেন না, উনি ওনার মতো করে ঘুমায় যেতেন আর কি। উনি এই বিষয়গুলো আর চিন্তা ভাবনা করতেন না, আর জিনেরাও কখনো মান্নান চাচাকে বিরক্ত করতো না। তবে এক রাত্রে ঘটল এক অদ্ভুত ঘটনা, যেটা ছিল অন্যান্য রাত থেকে পুরোটাই ভিন্ন, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যার ছায়া তার জীবনে চিরস্থায়ীভাবে পড়ে যায়। এখনো সেই কথা মনে পড়লে উনি শিউরে ওঠেন ভয়ে। সময়টা ছিল শীতকাল। ওই গ্রামের মানুষজন এখনো শীতকালে খুবই দ্রুতই শুয়ে পড়ে। তবে মসজিদের সামনের হাই স্কুলের ছেলেরা ব্যাডমিন্টন খেলতো মাঝরাত পর্যন্ত এবং মাঠের এক পাশে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাতো। সেই রাত্রে চাচাও যথারীতি মসজিদের কাজ শেষ করে শুয়ে পড়েছেন। রাত গভীর হতেই হঠাৎ করে ঘুমের মধ্যে অনুভব করলেন কেউ একজন হেঁটে তার কাছে আসছে। তার কানে ভেসে এলো এক অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর। তিনি শুনতে পেলেন কেউ একজন নমনীয়ভাবে বলছে, আব্দুল মান্নান, ঘুম থেকে ওঠো, আজ আমাদের একজন ভাই মারা গিয়েছে, তুমি উঠে জানাজা পড়ো। এই মসজিদে সেও নামাজ পড়তে আসতো, যেহেতু তুমি সবসময় এখানে শুয়ে থাকো, তার জানাজার নামাজে তোমাকেও কি শরিক হতে হবে না? তোমারও কি শরিক হওয়া উচিত নয়?
আব্দুল মান্নান, ওঠো ওঠো ওঠো, আমাদের একজন মারা গেছে, ওঠো, জানাজা পড়তে হবে। এই একই কথা বেশ কয়েকবার বলে বলে ওনাকে নাম ধরে ডাকছিল। শুধু এই একজনের আওয়াজ ছাড়া চারপাশ ছিল একদম নিস্তব্ধ। অন্যান্য সময় অনেক মানুষ কথা বললে যেরকম গম গম করে চতুর্দিকে ওরকম হতো, কিন্তু আজ শুধু একজনের কণ্ঠ। চাচা ভয়ে ধীরে ধীরে চোখ মেলে মাথার উপর থেকে কাঁথাটা সরিয়ে তাকালেন। উনি দেখলেন একজন লম্বা আকৃতির সাদা পাগড়ি এবং ঝকঝকে ধর্মীয় পোশাক পরিহিত ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছেন। ওই ব্যক্তি থেকে কিছুটা দূরে একটি খাটিয়াতে একজন ব্যক্তির মৃতদেহ শোয়ানো ছিল। মান্নান চাচা আরো দেখতে পান চারপাশে হাজার হাজার মানুষ জানাজার সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে আছে, একই ধরনের কাপড় পরিধান করে। তিনি যেই দৃশ্যটি দেখে সবচেয়ে বেশি অবাক হন এবং ভয় পান সেটি হচ্ছে, চাচা যেই মসজিদের ভেতরে শুয়েছিলেন সেই মসজিদের কোনো অস্তিত্বই এখানে নেই। নেই তো নেই, মসজিদ নাই। যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষজন দেখা যাচ্ছে। জানাজার সালাত আদায়ের জন্য সবাই অপেক্ষা করছে, আর কিছুই উনি দেখতে পাচ্ছেন না। উনি বেশ অবাক হলেন এবং ভয়ও পেলেন যে আরে আমি তো শুয়েছিলাম মসজিদের ভিতরে, কিন্তু এটা কোন জায়গা? চারদিকে শুধুই মানুষ, কিন্তু তারা কেউ কথা বলছে না, নড়ছে না, তাকাচ্ছে না কেউ কারোর দিকে। লম্বা লম্বা সব অবয়ব সাদা কাপড়ে মোড়া দাঁড়িয়ে আছে জানাজার লাইনে। চাচার শরীর তখন অবশ হয়ে আসছিল, মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছিল না, কিন্তু সেই ব্যক্তি শুধু বারবার বলেই যাচ্ছিল, আব্দুল মান্নান আসো আমাদের সাথে, জানাজার সালাত আদায় করো। মান্নান চাচা কিন্তু ভালো করে বুঝতে পারলেন যে এরা কেউ মানুষ নয়। তখন জানাজার সালাত আদায় করবেন কি করবেন না এইটা তো একটা চিন্তা, আর একটা চিন্তা হলো যে জানাজা সালাত আদায় করবেন, তো ঘুমিয়েছিলেন, উনি তো অজু না, এখন অজুটা তো করতে হবে, কিন্তু উনি কোথায় আছেন এরই তো বুঝতে পারছেন না, পানি কোথায় পাবেন, এটাও আর একটা বিষয়। এখন উনি কোন জগতে আছেন, জিনেদের জগতে না অন্য কোথাও? যেহেতু উনি শুয়েছিলেন মসজিদের ভেতরেই, তার বিছানা টিছানা সবকিছু ঠিকঠাক ছিল, উনি বুদ্ধি করে কি করছেন সেটা হচ্ছে যে উনি কোন দরজার দিকে শুয়েছিলেন এইটা উনি শনাক্ত করার চেষ্টা করেছেন। কারণ উনি নির্দিষ্ট জায়গায় ঘুমাতেন, তো ওখান থেকে কোন দরজা কতটুকু দূরে এটা সম্পর্কে ওনার ধারণা ছিল। ওই মসজিদে 5টির মতো দরজা ছিল, তো উনি চিন্তা করেছেন যে আমি যেখানে শুয়ে আছি এখান থেকে দরজাটা কোন দিকে হতে পারে। এই চিন্তা করে উনি ওনার অনুমান নির্ভর একটা দিকে উনি দৌড় দিয়েছেন। অবাক করা বিষয় হলো যে উনি যখন দৌড় দিয়েছেন ওখানে আরো কিছু অবয়ব দাঁড়ানো থাকলেও তাদের সাথে কোনো ধাক্কা লাগলো না। ধাক্কা লাগলো না এই কারণে মনে হচ্ছে যে উনি স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন। আমরা যখন সামনের দিকে আগাই বাতাসের সাথে কি আমাদের ধাক্কা সেভাবে অনুভব আমরা করি না। তাদের সাথে কোনো ওরকম ধাক্কা লাগার অনুভূতি তার হয়নি। তার সাথে ওই একজন ব্যক্তি ছাড়া, অর্থাৎ মান্নান চাচার সাথে ওই একজন ব্যক্তি ছাড়া কারো কথা হয়নি। সৌভাগ্যজনকভাবে উনি অনুমান করে যে দরজার দিকে গিয়েছিলেন এবং ওখানে গিয়ে হাত রেখেছেন, অদ্ভুত ব্যাপার, সত্যি উনি দরজাটা ধরতে পেরেছিলেন। যখনই ধরেছেন তখনই দেখেন যে উনি মসজিদেই আছেন। উনি মসজিদ থেকে বের হন, বের হয়ে উনি দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে মসজিদের সীমানা পার করে রাস্তা দিয়ে বাজারের দিকে ছুটতে লাগলেন। তখন কিন্তু আর কোনো জিনিস উনি দেখেন নাই। বাইরে তখন গভীর রাত, হাড় কাঁপানো ঠান্ডা। বাজারের ভিতরে কিছু লোক যারা কিনা বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকে, বাজারের নৈশ প্রহরীরা আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। চাচা দৌড়ে তাদের দিকে ছুটে যান। তারা বিস্মিত হয়ে প্রশ্ন করেন যে আরে চাচা আপনি এত রাত্রে দৌড়ে দৌড়ে করতে গেছেন, কোনো সমস্যা হয়েছে বলেন আমাদেরকে। তো মান্নান চাচা তখন কিছু বলেন না, শুধু বলেন না কিছু না, আগুন পোহাতে আসলাম আর কি। তবে চাচার কণ্ঠে ছিল আতঙ্ক, গলা শুকিয়ে গিয়েছিল, শরীর দিয়ে ঘাম পড়ছিল এই শীতের মধ্যেই। লোকেরা কিছুটা বুঝতে পারলে ওনাকে বেশি প্রশ্ন কেউ করে নাই। অনুরোধ করেন যে আসেন আগুনের পাশে এসে বসেন, আগুনের তাপ নেন। উনি সেখানে ফজরের আগ পর্যন্ত বসেছিলেন, সেখান থেকে আর কোথাও যান নাই। ফজরের নামাজের সময় হলে চারদিকে আজান দিলে উনি তখন মসজিদের দিকে যাওয়া শুরু করেন। উনি জানতেন যে আজানের পরে এই জিনিসগুলো আর দেখা যাবে না। উনি মসজিদে যান, নামাজের পর মসজিদের ইমাম সাহেবের কাছে এই পুরো ঘটনাটা বর্ণনা করেন। ইমাম সাহেব বলে যে এগুলো সবাই খুব ভালো জিন, যার কারণে আসলে আপনার কোনো ক্ষতি করেনি, যেহেতু আপনি এখানে ঘুমান এই জন্য আপনাকে ডেকেছিল। কারণ জানাজার নামাজ যেখানে হয় তার আশেপাশে মুসলিমদের দায়িত্ব সেই নামাজের শরিক হওয়া, অজু করে তারা যেন সেখানে দাঁড়িয়ে যায়। আর যে মারা গেছে নিশ্চয়ই সে এখানে রেগুলার নামাজ পড়তে আসতো,
আপনি তার কণ্ঠস্বর হয়তো বা কখনো কখনো শুনেছিলেন, এই জন্যই তারা আপনাকে ডাকতে এসেছিল, তারা তার জানাজা আপনাকে শরীক করতে চেয়েছিল। যাক, আল্লাহর রহমতে আপনি বের হয়ে আসছেন, এটাই সবচেয়ে বড় কথা। তবে সেই রাতের পরেই আব্দুল মান্নান চা কখনোই আর মসজিদের প্রধান ফটকে রাত কাটান নাই। আল্লাহর অশেষ রহমতে তিনি রক্ষা পেয়েছেন। চাচা এখনও বেঁচে আছেন, বয়স 70-এর উপরে। বয়সজনিত কারণে কিছুটা অসুস্থতা উনি বোধ করেন, তবে এখনও সেই মসজিদেরই খাদেমের দায়িত্ব পালন করছেন। তবে আগের মতো রাতের বেলা এত থাকেন না আর কি। তো ওনার তো এখন বয়স হয়ে গেছে, অধিকাংশ সময় বাড়িতেই থাকেন। আর সেই মসজিদটা এখন তার নাই, এখন সেটা পুনর্নির্মাণ করা হচ্ছে, অনেক সুন্দর হয়েছে এখন আগের থেকে। তো এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার, আমি ইহসানুল হক ফয়সাল বলছি। আমি এসেছি মধ্যপাড়া থেকে। ওকে, শুনি আপনার ঘটনা। ঘটনাটি বেসিক্যালি আমার বাড়ি কেন্দ্রিক। আমার ঘটনাটা শুরু হয় 2013 সালে। জি। তো 2013 সালে আপনার 1 ফেব্রুয়ারির পরে আমার মামার বিয়ে থাকে। তো বিয়েতে আমরা সবাই পার্টিসিপেট করি। তো বিয়ে থেকে আসার পরে পরের দিন আমার বাবার একটা কাজ থাকে ঢাকাতে 1 বৈশাখের পরে। তো তিনি আসেন, তো প্রতিমধ্যে তার আমরা কোনো ড্রেস পাচ্ছিলাম না। তো আমরা সবাই কনফিউজ থাকি তাকে নিয়ে। তো সবাই ধারণা করি হয়তো তিনি ব্যবসায়ী মানুষ, হয়তো তিনি কোনো সন্ত্রাসের দ্বারা আক্রান্ত হতে পারেন, বা ট্রেন বা বাসে মলম পার্টি বা অন্য যে কোনো সমস্যা হতে পারে। তো এটার পরে যেটা হয়, তো বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই। তো আমরা, আমার এক চাচা আছেন যিনি আলেম, তো তিনি আমাকে বলেন যে তুমি একটা কাজ করতে পারো, যেটা আমার চেনা একজন হুজুর আছে, তিনি হারিয়ে যাওয়া মানুষের খোঁজ দিতে পারেন। আচ্ছা। তো তার কথা মতো তার সাথে যাওয়া হয়, যেহেতু বাড়ির আর সবার পরিস্থিতি খারাপ ছিল, যেহেতু বাবা মিসিং ছিল। তো আমি তার সাথে যাই, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, আমি ছোট ছিলাম যেন আমি অত কিছু বুঝিনি। তো তার সাথে যাই, যাওয়ার পরে আমার ধারণাটা একটু পাল্টে যায়। তিনি আসলে যেমন আমরা ধারণা করি আলেম বা হুজুর তেমন না, স্বাভাবিক একটা মানুষ। তো আমাদের ডাক পড়ে সবার শেষে। তো সেখানে যাওয়ার পরে বাবার একটা ছবি দেখতে চায়, তারপরে আমার দাদার নাম জিজ্ঞাসা করে। তো জিজ্ঞাসা করার পরে সবকিছু পরে তিনি বলেন যে তোমার বাবা বেঁচে আছে এবং আশেপাশেই আছে, তার এখন অচেতন অবস্থায় আছে, তিনি মানে যদি জ্ঞান ফিরে পান তারপরে তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা। তো এরপরে তিনি একটা কাগজ বের করেন। তো কাগজে তিনি লাল কালিতে কিছু লেখেন আরবিতে, লিখে বলেন যে এটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে তোমাদের বাসায় যে ঘরে মানুষ খুব কম যায় এবং যে ঘরে একটু আলো কম আসে সেই ঘরে এটা রেখে দেবে, এবং তোমার বাবাকে পাওয়ার পরপরই এটা হয় নদীতে নয় মাটিতে পুঁতে ফেলবে। তো তার কথা মতো চলে আসে, এবং আসার সময় তিনি বলেন যে 1 কেজি লবণ গরিব মানুষের মাঝে বিলিয়ে দিও। তিনি কোনো টাকা পয়সা নেন না, তো তার কথা মতোই কাজ হয়। এখন আনফরচুনেটলি হোক আর ফরচুনেটলি হোক, ঠিক আমরা তার কয়েকদিনের মধ্যেই বাবা ট্রেস পাই, এবং ঠিক তার কথা মতোই বাবা অজ্ঞান থাকেন, তাকে মলম পার্টি ধরে। তো বাবা প্রচন্ড অসুস্থ ছিলেন, আমরা বাবাকে পাওয়ার পরে প্রচন্ড খুশি, আর কোনো কিছু মনে থাকে না। তো এভাবে যাচ্ছিল, বাবা অসুস্থ, বাবাকে প্রচুর ক্লোরোফর্ম শোকানো হয়, তার সুস্থ হতে অনেক সময় লাগে। তো এরকম করতে করতে তখন প্রচন্ড গরম তার কয়েক মাস পরে। তো একদিন নোটিস করি যে আমার বাবা মা সবাই ভয় পাচ্ছে, তো হুজুরকে আনবেন। তো বলা হলো কেন হুজুরকে আনবেন? তো আমার তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে, আমাকে কেউ আসলে ওইভাবে বলছে না যে আমি ভয় পাবো আমার পড়াশোনার ক্ষতি হবে। তো আমি বললাম যে কি সমস্যা আমাকে বলো। তো আমার মা যেটা বলেন যে নিচতলায় আমার, দোতলায় আমার আন্টিরা থাকে, তো তারা নোটিস করে যে আমার বাসা থেকে মধ্যরাতে শিল নোড়ার আওয়াজ হয় এবং পাতা ঝাড়ু দেওয়ার আওয়াজ হয়। যেহেতু আমাদের গ্রাম এলাকা, আমাদের ওখানে প্রচুর গাছগাছালি আছে এবং ছাদের উপরও অনেক গাছ আছে। তো আমরা তাদের বলি হ্যাঁ অনেক সময় আমরা এরকম করি, আসলে আমরা জানি যে কি হচ্ছে, আসলে তারা ভয় পাবে জন্য আসলে সেভাবে বলা হয়নি। তো এরকম করে ঠিক করা হয় যে আমি হুজুরের কাছে যাব, যেহেতু বাবা তখনও খুব অসুস্থ ছিল, বাড়িতে আর কেউ তেমন ছিল না। তো আমি পাশে মাদ্রাসার একজন বড় হুজুরের কাছে যাই। তো তিনি সবকিছু শোনার পরে বলেন যে দেখো
তোমাকে যে কাগজটা দেওয়া হয়েছিল তুমি কি সেটা ফেলেছো? আমি তো বলি না, আমার তো এখনো খেয়াল নেই যে সেটা আমি ফেলেছি, যেহেতু বাবাকে পাওয়ার পরে আসলে সেই ধরনের কোনো কনসেন্ট্রেট ছিল না, সব কনসেন্ট্রেট ছিল বাবাকে নিয়ে। তো তিনি বলেন আসলে যেটা করছো সেটা ঠিক করোনি, আসলে এটা ব্ল্যাক ম্যাজিক, আসলে এইভাবে কোনো কিছু করতে হয় না, আসলে যেটা করবে সেটা আল্লাহ মালিক, কিন্তু তুমি যেটা করছো এখন ছোট মানুষ, কিছু করার নেই। তো তিনি আমাকে একটা প্রসিজিওর শিখিয়ে দেন, যেটা আসলে ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে করতে হতো, তিনি আমাকে 3 দিন করতে বলেন। আচ্ছা, তো আমি করি, যেহেতু তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে ছিল, আমার টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো আমি রাত জেগেই পড়াশোনা করতাম। তো তখন প্রসিজিওরটা খুব একটা বড় ছিল না, আঙ্গুল দিয়ে একটা প্রসিজিওর করতে হতো, শাহাদাত আঙ্গুল দিয়ে। তো আমি প্রথম 2 দিন খুব ভালোভাবেই করি এবং নোটিস করি যে আস্তে আস্তে সমস্যাটা কমছে, আসলে ছাদে ওইভাবে শব্দও পাওয়া যায় না বা শিলনোড়ার আওয়াজও পাওয়া যায় না। তো যেটা হয় আর কি, 3য় দিন আমি ওদিনে পড়ার চাপ বেশি থাকে, আমি অত খেয়াল করি না, কারণ সমস্যাটা অনেকাংশে কমে গিয়েছিল। তো যেটা হয়, আমি 3য় দিন যখন ঘুমাবো তখন আমার খেয়াল হয় যে আজকেও তো প্রসিজিওরটা করতে হবে। তো যখন আমি প্রসিজিওরটা করতে যাই, ঠিক প্রসিজিওরটা আসলে করতে হতো বাড়ির 4 দিকে 4 কোনায় আঙ্গুল দিয়ে ইশারা করে করে করতে হতো। তো লাস্ট মোমেন্টে যেটা হয়, আমি যেহেতু বালিশে শুয়েছিলাম তখন বিদ্যুৎও ছিল না, তো একটা কেউ এখন কে সেটা বলতে পারবো না, আমাকে প্রচন্ড জোরে বালিশে চাপ দিয়ে ধরে এবং আমি কোনো কথা বলতে পারছি, আমার সব সেন্স আছে, আমার অনুভূতি হচ্ছে, কারণ তখন প্রচন্ড গরম ছিল, আমি ঘামতেছিলাম, আসলে কথাও বলতে পারতেছিলাম না, আমার মুখটা হা করা ছিল। তো আমি যখন কোনো উপায় দেখতে পাচ্ছি না, আমি তখন দোয়া দরুদ পড়তেছিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, আমার প্রচন্ড ব্যথা পাচ্ছিলাম, কিন্তু আওয়াজ করতে পারতেছিলাম না, কারণ আমার মুখটা অনেকাংশে বালির মধ্যে ঢোকানো, মানে বালিশে ঢোকানো হয়ে গেছিল। তো যেটা হয় আর কি, আমার অ্যালার্ম দেওয়ার জন্য আমি আমার ফোনটা রাখি। তো ফরচুনেটলি স্পিড ডায়ালে আমার বাবার নাম্বার ছিল, আমি কোনো মতে অনেকটা দিশেহারার মতোই স্পিড ডায়ালে চাপ দিই, তারপরে স্পিড ডায়াল আসলে আমার আব্বুর ফোনে যায়, তো তারা দুজনই দৌড় দিয়ে আসেন, কারণ তারা জানেন যে বাসায় সমস্যা হচ্ছে, আমার কিছু হতে পারে, যেহেতু আমি রাত জেগে পড়ছি আর আমি কাজগুলা করছি। তো আসার পরে তারা দেখেন যে আমার এই অবস্থা, আমার ঘাড় একদম বাঁকা হয়ে গেছে এবং আমি কথা বলতে পারতেছিলাম, মুখ দিয়ে লালা পড়ছে। তো তারাও ভয় পান, ভয় পাওয়ার পরে হুজুরকে ডাকা হয়, হুজুর পরে দোয়া দূর করে দেন, কিন্তু এরপর থেকে আর কোনো সমস্যা হয় না। তারপর থেকে, তবে একটা সমস্যা হতো যে প্রত্যেক বছর আমার বাবা একটা নির্দিষ্ট সময়ে একটু অ্যাবনর্মাল আচরণ করতেন, হয়তো দেখা যেত তিনি একা একা কোনো ঘরে একা একাই নামাজ পড়ছেন, কারোর সাথে কথা বলছেন না, আবার কখনো বেশি কথা বলছেন, আবার কখনো সারা রাত নামাজ পড়ছেন, তার মধ্যে একটু অ্যাবনর্মাল একটা ভাব দেখা গিয়েছিল, যেটা শেষ পর্যন্ত ছিল। আচ্ছা, এটাই ছিল আমার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিরাজ। তো যাই হোক, আমি আমার ঘটনাটি বলি। ঘটনাটি আমার সাথেই ঘটেছে 2008 কি 9 সাল, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো আমার আম্মা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, উনি একজন সরকারি নার্স ছিলেন। তো সেই সুবাদে হচ্ছে যে আমরা একটা উপজেলার আন্ডার যে সরকারি হসপিটাল থাকে, ওই হসপিটালের কোয়ার্টারে আমি আমার বেড়ে ওঠা, জন্ম এবং বেড়ে ওঠা। তো আমি তখন ক্লাস 8-এ পড়ি এবং এক শীতে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ। তো আমার খালাতো ভাই হচ্ছে, ও আমার সাথে পড়ে, ওরা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে। ও আমার খালাতো ভাই, আমার খালাতো বোন এবং আমার খালা, ওনারা মানে আমাদের এখানে বেড়াইতে আসে, আমাদের বাসায় বেড়াইতে আসছে। তো একদিন চিন্তা করলাম যে কি করব, আমার খালাতো ভাইকে নিয়ে একদিন রাতে চিন্তা করলাম যে বের হবো। দেখ, সন্ধ্যার দিকে আমরা বাসায় পিঠা বানাইছে, ওই শীতের যে জ্যাকেট থাকে, জ্যাকেটের পকেটে কিছু পিঠা নিয়ে নিচ্ছি। আমরা ছোট মানুষ, আমাদের কাছে তো এরকম টাকা পয়সা তখন দেয়ও না। ওই পিঠা নিয়ে গেছি উপজেলায়। উপজেলা হচ্ছে যে এখানে সরকারি স্টাফ কোয়ার্টারগুলো থাকে এবং চারিদিকে বাউন্ডারি থাকে আর কি, ওয়াল করা। ওইটার মাঝখানে হচ্ছে একটা বিশাল বড় পুকুর আছে, দিঘির মতোই আর কি। এবং এই দিঘির পাশে যে কটা কোয়ার্টার আছে, এই কোয়ার্টারের মাঝখানে একটা কোয়ার্টার আছে। সেই কোয়ার্টারের সামনে একটা বাদাম গাছ এবং নিচে একটা দোলনা থাকে, বাচ্চারা যেসব দোলনা কি হয় আর কি বসে। তো
তো তার থেকে প্রায় 40-50 কদম দূরে একটা বাড়িতে বিয়ে হচ্ছিল আর কি, মানে বিয়ের অনুষ্ঠান। তো আমার খালতো ভাইকে নিয়ে ওইখানে যাই রাতে বেলায়, শীতকাল। তো যাওয়ার পরে দেখি ওই বাদাম গাছের ওইখানে, তো ও রাসেল ভাই একটা ঘটনা, সেটা হচ্ছে ওই যে কোয়ার্টারের কথা বলতেছি আর কি, যে বাদাম গাছের পিছনে যে কোয়ার্টার, তো ওই কোয়ার্টারের নিচে যতটুকু শুনতে পারছি মানে উপজেলা অনেক লোকজন, মানে স্টাফ বা যারা পুরাতন স্টাফ ছিল তারা অনেকে বলছে যে ওইখানের মানে স্থানীয় যারা, তারাও বলছে যে যুদ্ধের সময় নাকি ওইখানে অনেক মানুষজন মারছিল, বাঙালি মারছে আর কি। ওইখানে মেরে ওই নিচে হচ্ছে মাটি চাপা দিয়েছে। এরপর ওই পরে অনেকদিন যাওয়ার পরে এখানে পরে বিল্ডিং করছে আর কি। তো এখানে যাওয়ার পরে দেখি যে ওই বাদাম গাছের নিচে অন্ধকার, সব জায়গায় আলো আছে কিন্তু বাদাম গাছের নিচে মোটামুটি, গাছের নিচে এমনি অন্ধকার থাকে, ওই জায়গায় ডার্ক অন্ধকার মনে হইতেছে। ওইখানে ল্যাম্পোস্ট, সব জায়গায় ল্যাম্পোস্ট ঠিক, ওই জায়গায় ল্যাম্পোস্টটা নষ্ট। তো আমার খালতো ভাই নিয়ে যাওয়ার পরে দেখি যে ওই ল্যাম্পোস্ট নিচে দোলনার মধ্যে একটা ছেলে বসে রয়েছে আমাদের বয়সী। তো চিনি না, অচেনা। তা আমি বলছি যে বিয়ের বাড়ির হয়তো বেড়াইতে আসছে। তো ওইখানে একটা রুলার ছিল, তার থেকে 20 হাত দূরে, 20-25 হাত দূরে একটা রুলার ছিল। রুলার হচ্ছে যেটা রাস্তা, যে পিচডালের রাস্তা সমান করে, ওইখানে রাখার। তা আমি খালতো বাড়ি নিয়ে ওইটা উপরে উঠছি। ওইটা পরে আমরা অনেকক্ষণ পয়সা দিচ্ছি, পরে চিন্তা করলাম যে খিদা লাগছে, একটু পিঠা খাই। পকেট থেকে ওই পিঠা বাই করছি আর কি। পিঠা বাই করে আমি একটা খাইছি। তো দেখলাম যে ছেলেটা তখন পর্যন্ত একদম সোজা স্ট্রেট বসে রয়েছে, স্ট্রেট বসে সোজা তাকায় রয়েছে, এইদিকেও তাকায় না ওদিকেও তাকায় না। তো যখন দেখলাম যে পিঠাটা একটু মুখে বাইর থেকে মানে পকেট থেকে বাই করলাম, ছেলেটা ঠাস করে আমাদের দিকে চাইলো, মানে বাম দিকে, আমরা বাম দিকে ছিলাম। আমার মাথা সোজা করে সোজা চায় রয়েছে। পরে আমি আমার খালতো ভাই, না আমার একটু কেমন লাগছে, ছেলেটা একটু মানে অদ্ভুত লাগতেছে। পরে আমার খালতো বাড়ি নিয়ে কই কি, তাহলে চল আমরা একটা কাজ করি, আমরা পুকুরটা একটু ঘুরি, মানে দিঘি, যে দিঘিটা আমরা ঘুইরার দিকের ওই মাথায় গেছে, ওই মাথায় পুরোটা জায়গাটা ঘুরছি। দেখি দূরের থেকে চাই দেখি ছেলেটা যেরকম বসে রয়েছে ওই রকম, লড়েও না চড়েও না, মানুষ একটু মুখ টুট করে আর কি। তো কিছুক্ষণ পর গেলাম ছেলের কাছে, মানে আমাদের টার্গেট ছিল যে আমরা দোলনায় বসবো, আমরা ছোট মানুষ এইটা বলি, দোলনায় বসবো, আমরা একটু গল্প টল্প করবো আর কি। তো আমরা দুজন মানে আমার খালতো বাড়ি নিয়ে গেলাম। ওইখানে যাওয়ার পর ছেলেটারে সামনে গেলাম, ছেলেটা আমাদের দিকেও তাকায় না। তারপর ছেলেটারে বললাম যে ভাইয়া আসলে আমার খালতো ভাই তো অনেক দূরের থেকে আসছে, তো আমি এখানে বসতাম আর কি, আপনি যদি কিছু না মনে করেন। তো ছেলেটা কিছু বলে নাই, ছেলেটা আস্তে করে ও সোজাই উঠছে, সোজা আস্তে করে বিয়ে বাড়ির দিকে চলে গেল। তো আমরা প্রায় 5-7 মিনিট এখানে বসে রয়েছি। ছেলেটা আবার আসছে, আইসা আমাদের সামনে দাঁড়ায়, চুপ করে দাঁড়াইছে, কিছুই বলে না। তো ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া দাঁড়াইছেন, কিছু বলবেন না? কিছু বলে না। পরে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কোথায় আসছেন? ইশারা দিয়ে বলে যে বিয়ে বাড়ি আসছে আর কি, বুঝাইলো। পরে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোন ক্লাসে পড়ো, মানে তুমি করে বলতেছিলাম, তুমি কোন ক্লাসে পড়ো? পরে বলছে আমি 2তে পড়ি। কিন্তু আমরা পড়ি 8-এ, ও বলছে 2তে পড়ে। খুবই আশ্চর্যকর বিষয়, তোর কথাবার্তা মুভমেন্ট খুব আশ্চর্যকর। পরে জিজ্ঞেস করলাম যে তুমি কোথা থেকে আসছো? পরে বলে যে আমি বগুড়া থেকে আসছি। কিভাবে আসছো? বাসের পিছের যেই হ্যান্ডেল মানে থাকে আর কি, আগে তো পুরান বাসগুলো তো অনেক চঙ্গা ছিল, মানে আশেপাশে সাইড দিয়ে চঙ্গা থাকতো, ওই চঙ্গা ধরে নাকি আসছে। খুবই আশ্চর্যকর কথাবার্তা। পরে মানে আমার কাছে এত সুন্দর লাগতেছে, ছেলেটা এইভাবে কথাবার্তা, পাগল নাকি? পরে আমার কাছে একটু সুন্দর লাগছে, আমার এক মামাতো ভাই বলছিল কি, কিছু যদি কোনো মানুষের যদি আসার ব্যাপার একটু উল্টাপাল্টা দেখো, বা যদি একটু অদ্ভুত দেখো, বা যদি মানে অন্যরকম দেখো, তাহলে পায়ের নিচে তাকায়। তাই পায়ের নিচে তাকায় দিয়ে কি ভাই, পায়ের নিচটা এলো একটু খালি খালি, এবং মনে হতেছে যে 0 থেকে প্রায় 2-3 ইঞ্চি উপরে। তো নিচে অমন করে চাইতে পারতেছি না। তা আমার খালতো ভাই ও আমরা কিন্তু কেউ কারো কিছু বুঝতে দিই না, ওর মতো বসে রয়েছে। তো আমার খালতো ভাই ওর দিকে লক্ষ্য করে কি, ওর চোখের দিকে, ওর চোখগুলো আগুনের কুণ্ডলির মতো ধাউ ধাউ করে জ্বলতেছে। এটা আমার খালতো ভাই দেখছে। তো কেউ কিছু বলি নাই। তো আমার খালতো ভাই আমার আস্তে করে হাত দিয়ে কয় বা একটু দাঁড়াতো। পরে দাঁড়াইলাম, একটু সামনে আয়, একটু সামনে, একটু ধরেন 5 কি 6 হাত সামনে গেছি।
আমার খালতো ভাই আমার আব্দুল টান দেখো কি ভাই এটা মানুষ না, এটা মানুষ না, জিন। আমরা মনে করো যে মানে আল্লাহ নাম যে দৌড়টা দিছি, এই দূরে একদম ওই উপজেলার যে সরকারি থাকে, সরকারি না মানে যে বড় মসজিদ থাকে, ওই মসজিদে এক দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পর ওইখানে দিয়ে আমার এক বন্ধু ওপর আব্বা এখানে দাঁড়াইছে। পরে আঙ্কেলটা কইলাম যে আঙ্কেল এই অবস্থা, এই ঘটনা ভয় পেয়েছি। পরে উনি আমাদের বাজার পর্যন্ত দিয়ে আসছে, এরপর আমরা বাসায় এসে পড়ছি। তো এরা অতটা মানে আমি শিওর নয় জিনিসটা কি, কিন্তু মানে আমার খালতো ভাইয়ের কাছে জিনিসটা সন্দেহ লাগছে এবং ও চোখের মধ্যে আগুন জ্বলতে দেখছে, এবং আমার কাছে সন্দেহ লাগছে যখন পানিতে নিচে তাকাইছে। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।